আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ফাইনাল রিভিশন প্রোগ্রাম নিয়ে। আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফার্স্ট এফআরবি ক্লাসে উপস্থিত, অর্থাৎ এই টপিকের আজকে হচ্ছে ফাইনাল রিভিশনের ফার্স্ট লেকচার। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টপিকটা যে আছে, এই টপিকটা কিউএ পড়তে হবে। সিকিউর জন্য আমরা কিউএ পড়বো, জাস্ট আমি তোমাদের একটু রিভিউ দিই, দেন আমরা সিকিউ প্র্যাকটিস করব। প্রথমত আমাদের এই যে দেখা যাচ্ছে, তোমরা যে বই ফলো করো, যার কাছে যেই লেখকের বই থাকুক না কেন, সবার জন্যই টপিকগুলো সেম থাকে। তো তোমাদের যে বই আছে সেই বই থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সংজ্ঞা থাকবে, এই সংজ্ঞাটা ভালো করে পড়ে নিবা। এই সংজ্ঞাটা ভালো করে পড়ে দেন তোমরা বাকি অংশগুলো পড়বা। এবং আমাদের বইতে কিছু কথা থাকবে, এই কথাগুলো একটু পড়ে নিবা। এবং এরপরে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জায়গার একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এটা সবার বইতে দেওয়া থাকার কথা। হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি চিত্রটা আসলে কোনটা। এই হচ্ছে আমাদের চিত্র, মনোযোগ দিবা। হ্যাঁ, যেটা বলতেছি মানে ক্লাসের এই মোমেন্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের। দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে, আমাদের সিস্টেকের বইতে এখানে লেখা আছে অনেকগুলো কথা, এগুলোর পূর্বা। এবং এইখানে একটা ছবি আঁকা আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, নিউরাল নেটওয়ার্কের গঠন। এই ছবিটা ভালো করে একটু মুখস্থ করবা এবং এই ছবিটা একটু খাতায় আঁকবা। এই ছবির মধ্যে দেখা যাচ্ছে কি, বাম পাশে 3টা গোল্লা আছে, মাঝখানে 1 2 3 4টা গোল্লা, আর এখানে 2টা গোল্লা, এবং এখান থেকে তীর চিহ্নগুলো দেওয়া আছে। আবার লেখা আছে এখানে, এগুলো হচ্ছে ইনপুট স্তর, এগুলো হচ্ছে আউটপুট স্তর, মাঝখানের এগুলো বলা হচ্ছে লুকায়িত স্তর। মানে এই চিত্রটা একটু ভালো করে মুখস্থ করবা এবং একটু খাতায় চিত্রটা আঁকবা। এটা হচ্ছে একটা স্পেশাল সাজেশন তোমাদের জন্য। এই টপিকটা থেকে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্র। আমি যে কথাটা বলছি সবাইকে কথা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করতে হবে। নুহা, তুমি মেবি কথা বলতে চাচ্ছ। নুসরাত জাহান নুহা, হ্যাঁ নুহা তুমি কিছু বলবা? স্পিকারের অন হচ্ছিল আর কি, কিন্তু শব্দ শুনতেছি না। তুমি কিছু বলবা কি? তোমার এখান থেকে শব্দ হচ্ছে না, যাই হোক চেষ্টা করতেছ হয়তো বলার জন্য। তো আমার কথা বুঝতে পারছেন বাকিরা? আফিয়া, আফিফা, জ্যোতি, কথা, হুমায়ুন রশিদ, শাওন, আকন্দ, রিয়াজ, সাদমান, সানিশ, শাহিদুল, তামান্না, ভিভো, টেকনো, তোমাদের নাম তো নাই, বুঝতে পারছো? একটু ভয়েসে বলো, যারা ভয়েসে কথা বলতে পারবা কথা বলো। সবকিছু কি ওকে? থ্যাংক ইউ। এখন এটার চিত্রটা ভালো করে পড়বেন, চিত্রটা মুখস্থ করবেন। এবং এরপরে আমাদের প্রত্যেকের বইতেই লেখা থাকবে কিছু কিছু কথা, এই কথাগুলো জাস্ট দেখবেন। হ্যাঁ, ভালো করে একটু পড়বেন। এখানে আমাদের কিছু বিশেষ পয়েন্ট আছে, পড়লে বুঝবেন। আমরা তো এই বেসিক ক্লাস এগুলো করছি, তো আমরা সিকিউ প্র্যাকটিস যেহেতু, আমরা এগুলো আর বকবক করতেছি না। তো এরপরের অংশটা কি, এরপর অংশের মধ্যে এখানে অনেকগুলো কথা লেখা আছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রসমূহ, কোথায় কোথায় এটা ব্যবহার করা হয়, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ রিকগনিশন, রোবোটিক্স, ভিশন, এক্সপার্ট সিস্টেম। আমাদের যদি উদ্দীপকের মধ্যে সাপোজ এই কথাগুলো লেখা থাকে, এগুলোই এখানে লেখা আছে। এগুলা উদ্দীপকে যদি কোনো কোনো জায়গায় এই কথাগুলো লেখা দেখো, তার মানে বুঝবা এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আসা প্রশ্ন। খেয়াল রাখবা। হ্যাঁ, সৃজনশীল মানে সৃজনশীল প্র্যাকটিস করার টেকনিকগুলো বলতেছি, যে উদ্দীপকের মধ্যে কোন কোন শব্দ থাকলে বুঝতে হবে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন করা হয়েছে। এই শব্দগুলো মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমাদের এই যে এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, যে মেশিন লার্নিং এর মধ্যে কিভাবে এআই প্রযুক্তি কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত নাম তো এআই। এগুলো একটু পড়বা, যার যার বইতে আছে সব বইতে পড়ে নিবা। এরপরে পরবর্তী পেজে যদি আমরা যাই, সেখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন লেখা আছে, যেমন আমাদের প্রতিটা টপিকের ব্যাখ্যা দেওয়া আছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কি, কীভাবে কাজ করে, এগুলো একটু পড়বা। স্পিচ রিকগনিশন কি, এগুলো দেখবা একটু। হ্যাঁ, এগুলো জাস্ট প্রতিটা পার্টেরই ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে পরবর্তী পেজ। পরবর্তী পেজের মধ্যে আমাদের জাস্ট লেখা আছে বর্তমান প্রেক্ষিতে। স্যার দেখা যায় না স্পষ্ট, দেখা যাওয়ার কথা অবশ্য। আচ্ছা, বাকিদের অবস্থা কি? বাকিরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমার তো নেট ঠিক আছে, আমার ওয়াইফাই ঠিক আছে, স্পিডও ঠিক আছে। বাকিদের অবস্থা কি? বাকিরা সব ক্লিয়ার দেখতেছো? জান্নাত, সামি, দেখা যাচ্ছে সব।
আচ্ছা আচ্ছা, জান্নাত সামিয়া জয়েন করছো, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি তো সবকিছু দেখা যাচ্ছে, হ্যাঁ বলি, যাদের একটু সমস্যা হবে একটু কষ্ট করে লিঙ্কের দিয়ে জয়েন করতে পারো। আচ্ছা, এবার দেখেন তো যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারগুলো পড়বেন, চ্যাট জিপিটি লেখা আছে এগুলো পড়বেন। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারটা আমাদের বিশেষ করে গহনমে কাজে লাগবে, কোথায় কোথায় ব্যবহার করা হয়, কি এটা কাজ করে, টিসিটিসি। এবং কি চ্যাট জিপিটির ব্যবহারটাও পড়বেন। যাদের বইতে আছে পড়বেন, যাদের বইতে নাই পড়ার প্রয়োজন নাই, জাস্ট দেখবেন যা যা লেখা আছে। এর পরবর্তীতে আমাদের একটা অংশ আছে, সেটা হচ্ছে এআই এর ব্যবহারের কুফল, এটাও ভালো করে পড়বেন। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে কি কি ক্ষতি মানুষের হয় এগুলো সব লেখা আছে, এগুলো একটু মুখস্থ করবেন, কাজে লাগবে। এই হচ্ছে আমার টপিকের সাজেশন। আশা করি সাজেশনটা বুঝতে পারছেন, এখন আমরা প্র্যাকটিস করলে আরো ভালো বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের জাস্ট এআই প্রযুক্তির যে টপিক, সেই টপিকের স্পেশাল মানে বইয়ের সাজেশন। তো আশা করি এখানে কোনো সমস্যা নেই বুঝতে। এখন আমরা চলে যাব আমাদের প্র্যাকটিস অংশে। তো আমরা যে বই থেকে তোমাদের রিভিউ করালাম, এটা ছিল আমাদের সিস্টেক পাবলিকেশনের বই, মাহবুব রহমান স্যারের বই। এখন যার যে বই আছে সেই বই ফলো করতে পারো, কোনো সমস্যা নেই, একটা বই ফলো করলে হবে। তবে মনে রাখবা ভালো করে পড়বা টপিকগুলো, যাতে কোনোভাবেই মিস না হয়। এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিস। তো আমরা প্রথমত যে বোর্ড পরীক্ষার প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের 2025 সালে আসা প্রশ্ন। তো আমি শুরু করতেছি, মনোযোগ দিয়ে দেখো, যদি বুঝতে সমস্যা হয় কোথায় অবশ্যই আমাকে জানাবা। ফার্স্ট অফ অল আমরা একটু ভালো করে উদ্দীপকটা পড়ি। হ্যাঁ, কি বলছে একটু মনোযোগ দাও, দেখা যাচ্ছে আশা করি ক্লিয়ার ভাবে। আজকে কি শুধু এই টপিকের উপরই প্র্যাকটিস হবে? হ্যাঁ, শুধু এই টপিকের উপরই প্র্যাকটিস হবে, বুঝছো? আমাদের প্রতিটা ক্লাস তো টপিক অনুযায়ী হয়, বুঝছো? আমাদের প্রত্যেকটা টপিকে অনেকগুলো সিকিউ থাকে, অনেক টাইপের সিকিউ থাকে, এগুলো আমাদের সব প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমাদের ক্লাসগুলো একটু লং টাইম, যাতে করে কোনো জায়গাতে কনফিউজ না থাকে। দেখো বলতেছি যে উদ্ভিদে প্রযুক্তি প্রয়োগের কারণে আজ উচ্চ ফলনশীল এবং আবহাওয়া উপযোগী ফসল উৎপাদন সম্ভব হয়েছে। অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র শিল্পক্ষেত্রে ব্যবহারের ফলে মানুষের শ্রমসাধ্য কাজে খুব সহজেই করা যাচ্ছে। এই হচ্ছে আমাদের উদ্দীপকের অংশ। এখন ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ, একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, এবার একটু বিষয়টা খেয়াল করো। কথা হচ্ছে গিয়ে তোমরা লাস্টের অংশটা যেটা এটা দেখতে পাচ্ছ যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র শিল্পক্ষেত্রে ব্যবহারের ফলে মানুষের কি হচ্ছে, শ্রমসাধ্য কাজ খুব সহজেই করা সম্ভব হচ্ছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এখন একটা বিষয়, শ্রেষ্ঠ জয়েন করছো, খুশি হলাম। এখন একটা বিষয়টা হচ্ছে কি, এই যে লাস্টের লাইনটা যে আমরা পড়লাম, এই লাস্টের লাইনটাতে আমরা বুঝতে হবে টপিকের নামটা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা যে পড়ছি না একটু আগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ছিল ইংরেজি নাম, আর বাংলা নামটা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, ভেরি গুড, এআই প্রযুক্তি, রিয়াজু তো দিয়েছো, ভেরি গুড, এআই। আচ্ছা, তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছিলাম যে তোমরা সবাই একটু ছবি দিও তোমাদের প্রোফাইলে, ছেলেদেরকে বলছিলাম। তো ছেলেরা যারা আছো তোমাদের একটু ছবি দিও, আর মেয়েরা যারা আছো তোমরা যে কোনো একটা ছবি দিও, তোমাদের নিজস্ব ছবি ছাড়া আর কি, তাহলে ভালো হয়। তো চেষ্টা করো ছবিটা সেট করার জন্য, আর যাদের নাম নাই আর কি নামটাও সেভ করে রাখো। জান্নাত সামি আজকে নতুন জয়েন করছো, নুহা আজকে নতুন জয়েন করছো, তারপরে যে টেকনো CL6 তোমার নামটা আমি জানি না, আর রিয়াজের নামটা সেট করে রাখো। তো আর কি একটু তোমরা চেষ্টা করো তোমাদের নামটা লিখে রাখার জন্য, যাতে বুঝতে সহজ হয়। ক্লাস যখন করাই নাম ধরে ডাকলে বুঝতে পারবো যে হ্যাঁ এই বাচ্চাটা জয়েন করছে, ওই বাচ্চা জয়েন করছে। আচ্ছা চলো আমরা শুরু করি। তো আমাদের এখানে প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে আমাদের এখানে গণং প্রশ্ন বলতে, সরি গণং না, গহনং। এখানে বলতেছি কি যে উদ্দীপকে উল্লিখিত ক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা যন্ত্রটি ব্যবহার করতে পারি আলোচনা করো। অর্থাৎ আমাদের এখানে যে বলতেছে যে যন্ত্রটা ব্যবহার করা হয়েছে, সেই যন্ত্রটা কোথায় ব্যবহার করা হয়েছে জানো? শিল্পক্ষেত্রে। আমাদের এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা যে যন্ত্র, সেই যন্ত্রটা কোথায় ব্যবহার করা হয়েছে? শিল্পক্ষেত্রে। তো শিল্পক্ষেত্র ছাড়াও আমাদের আরো অনেক ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে আমরা এই প্রযুক্তিটা ব্যবহার করতেছি। এখন আমাকে এটাই আলোচনা করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। এখন আমাদের যেহেতু বলছে টপিকটা কৃত্রিম বুদ্ধিমত্তা,
মানে এটা আমরা বুঝি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো উত্তরটা এরকমভাবে লিখবো যে উদ্দীপকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র বলতে এমন যন্ত্রকে বোঝানো হয়েছে যেটি মানুষের মতো চিন্তা করে, গবেষণা করে, সিদ্ধান্ত গ্রহণ করে বা শেখার ক্ষমতা রয়েছে। তো আমরা জানি যে মানুষের মতো কাজ করে এরকম হচ্ছে রোবট, চ্যাটবট, সেলফ ড্রাইভিং গাড়ি ইত্যাদি। তোমরা জানো যে মানুষের মতো কাজ করতে পারে যে যন্ত্র তার নাম এক কথায় হচ্ছে কি রোবট। রোবোটিক্স নিয়ে কিন্তু অনেক লেখাপড়া আছে, আমাদের রোবোটিক্সের টপিকও আছে। মনে রাখবা আমাদের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবট প্রায় কাছাকাছি, প্রায় সেম আর কি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলেই রোবটের কথা চলে আসে সবসময়, রোবট। তো রোবট দেখা যাবে এআই প্রযুক্তিতে কাজ করে, চ্যাটবট এআই প্রযুক্তিতে কাজ করে, সেলফ ড্রাইভিং গাড়ি অর্থাৎ যে গাড়িতে কোনো চালক থাকে না, চালকবিহীন গাড়ি, সেই চালকবিহীন গাড়ির মধ্যেও কিন্তু এআই প্রযুক্তির মধ্যে কি হয়, কাজ হয়, কার্যক্রমগুলো চলাচল করে আর কি। আজিজ জয়েন করছো, থ্যাংক ইউ। তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। তো এখন এই যন্ত্রগুলোর মধ্যেই আমাদের কি হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে। তো বলতেছি এরপরে যে শিল্পক্ষেত্র ছাড়াও আরো অনেক ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে আমরা এই সকল যন্ত্র দিয়ে কাজ করি বা ব্যবহার করি। যেমন ১ নাম্বার মানুষ্যবিহীন গাড়ি এবং বিমান চালানোর ক্ষেত্রে। তোমরা দেখবা যে উন্নতর যে দেশ বিদেশে গাড়ি থাকবে, গাড়ির ড্রাইভারের মধ্যে সিট থাকবে কিন্তু ড্রাইভার থাকবে না, পেছনে যাত্রী থাকবে, পুরো বাস ভর্তি যাত্রী থাকবে বা গাড়ি ভর্তি যাত্রী থাকবে কিন্তু কোনো ড্রাইভার থাকবে না। তো সেই চালকবিহীন গাড়িটাই হচ্ছে রোবট চালিত গাড়ি, যেখানে মানুষ থাকে না, রোবট কি করে গাড়ি চালায়। আবার বিমানের ক্ষেত্রেও সেম, বিমানের যে পাইলট থাকে সে পাইলট থাকবে না, জাস্ট বিমান স্বয়ংক্রিয়ভাবে চলবে রোবটের মাধ্যমে। তো এটাই বলতেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু শিল্পক্ষেত্রেই কাজ করে না, চালকবিহীন গাড়ি চালাতেও কাজ করে, বিমানের চালানোর ক্ষেত্রেও এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র রোবট কাজ করে। কথা কি বুঝতে পারছো লাইনটা? জাস্ট ব্যাখ্যা দিলাম যেটা কিভাবে বলছে বা কেন বলছে, ব্যাখ্যা বুঝতে পারছো তো? এটা রেসপন্স করব। আচ্ছা, এরপরে জটিল গাণিতিক সমস্যা সমাধানে ও বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে। দেখবা আমাদের যত অঙ্ক আছে, বুঝছো, আমাদের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক যখন আমরা দেখি পারতেছি না, একটা অঙ্ক অনেক কমপ্লেক্স মনে হচ্ছে, তখন আমরা কি করি, চ্যাট জিপিটিকে দিই, চ্যাট জিপিটি অঙ্কটা করে দাও তো। তো এই যে চ্যাট জিপিটি এটাও কিন্তু একটা এআই প্রযুক্তির ফলাফল। তো আমাদের জটিল জটিল যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে আমরা কি করি, আমরা চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নিয়ে কাজ করি। এটা বুঝতে পারছো আশা করি। এবার ৩ নাম্বার ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে। অর্থাৎ আমাদের যদি কোনো একটা ক্ষতিকর বিস্ফোরক থাকে কোনো একটা জায়গায় বা কোনো কেমিক্যাল থাকে, সেগুলো শনাক্ত করতে আমরা রোবট নিয়ে কাজ করি, রোবটের ব্যবহারটা করি। এটা স্পেশাল প্রযুক্তি আছে, সেই প্রযুক্তির মাধ্যমে করা হয়, সেখানেও কিন্তু এই প্রযুক্তি কাজ করতেছে। এরপরে বলতেছে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এই রোবটের ব্যবহার আছে। চিকিৎসা ক্ষেত্রে যেমন হচ্ছে মাইসিন ন্যানো রোবট। তোমরা জানো চিকিৎসা ক্ষেত্রে যখন অপারেশন করা হয় ন্যানো রোবটের সাহায্যে কিছু কিছু অপারেশন করা হয়, যে অপারেশনগুলো মানুষ করতে পারে না বা মানুষ করতে গেলে রিস্ক থাকে বেশি। তোমরা কি ন্যানো রোবট শুনছো না? ন্যানো রোবটের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে কাজ করে, শুনছো কখনো? একবারে ছোট্ট রোবট, এই রোবটটা স্বয়ংক্রিয়ভাবে মানুষের দেহে প্রবেশ করানো হয় এবং এই রোবটের সাহায্যে মানুষের ওই অপারেশনের কাজটা হয়। এই ন্যানো রোবট সম্পর্কে কি আগে কখনো শুনছো? একটু আমাকে জানাও তো। আচ্ছা আচ্ছা, শুনুনি। ন্যানো রোবট হচ্ছে কত চ্যাপ্টার পড়ানো হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, জান্নাত সামিয়া, আমাদের ফার্স্ট চ্যাপ্টার পড়ানো হচ্ছে। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের অনেকগুলো টপিক, এর মধ্যে প্রথম টপিক পড়াইছি বিশ্বগ্রামের ধারণা, প্র্যাকটিস করাইছি। গত ক্লাসে 2 নম্বর টপিক শেষ করছি ভার্চুয়াল রিয়েলিটি। আজকে 3 নম্বর টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্র্যাকটিস হচ্ছে আর কি। তো জান্নাত সামিয়া, যেহেতু একটু বুঝতে সমস্যা হচ্ছে, বেসিক ক্লাসগুলো দেখতে হবে তোমাকে, সেই ক্লাসগুলোর লিঙ্ক আমার কাছ থেকে ইউটিউব থেকে নিয়ে নিও, আমি দিয়ে দিব, আস্তে আস্তে বুঝতে সহজ হবে। তো যেটা বলতেছিলাম আর কি, তো আমাদের আমাদের ক্লাস শেষে আমাকে এসএমএস দিও। তো আমাদের চিকিৎসা বিজ্ঞানে এমন কিছু অপারেশন করতে হয় যে অপারেশনগুলো মানুষের পক্ষে করা পসিবল না, বা করলেও রিস্ক হয়, পেশেন্ট মারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে রোবটের সাহায্য নেওয়া হয়। রোবট একবারেই সূক্ষ্মভাবে কাজটা করতে পারে।
মানুষের যদিও কোনো ভুল হয়, রোবটের সেক্ষেত্রে ভুলটা খুবই কম হয়। তো চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু রোবট ব্যবহার করা হয়, সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে এআই প্রযুক্তির ব্যবহার রয়েছে। পরবর্তী 5 নাম্বার, কাস্টমার সার্ভিস প্রদানে, যেমন অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্ট। যখন দেখবা কাস্টমার সার্ভিস, বা তোমরা দেখবা যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এরকম যে আমরা যখন মনে করো যে কি বলে যায় এটাকে, সাপোজ মোবাইলে যখন গেম খেলি, দেখা যায় গেম খেলার জন্য তো কমপক্ষে 2 জন লাগে, একজন তুমি, আরেকজন হচ্ছে অপোনিয়ন। এখন মনে করো তুমি গেম খেলার জন্য কাউকে পাচ্ছ না, তখন মোবাইলকে বলো যে মোবাইল তুমি এক পক্ষ আর আমি হচ্ছে আরেক পক্ষ, তা আমিও খেলবো, তুমি আমার লগে খেলবা। তো এই যে মোবাইল নিজ থেকে তোমার সাথে খেলতেছে না, এটাও হচ্ছে একটা কি রোবটের কাজ, এটাও কিন্তু এআই প্রযুক্তির একটা কাজ। ঠিক তেমনই কাস্টমারদের কোনো সার্ভিস প্রদানের ক্ষেত্রে কোনো কোম্পানিতে যখন কোনো কিছু কাজ করা হয়, তখন রোবটের মাধ্যমে অটোমেটিকলি একটা কাজ সাপ্লাই দেওয়া হয়, যেখানে কোনো মানুষ থাকে না। কাস্টমারের কোনো সমস্যা থাকলে সেখানে নক দেয়, সেইখানে স্বয়ংক্রিয় যে যন্ত্রগুলো থাকে সেগুলো অটোমেটিকলি কাস্টমারের সমস্যার মাধ্যমে সমাধান করে আর কি। সবাইকে 5 নম্বর কথাটা বুঝতে পারছো? জাস্ট ব্যাখ্যা দিচ্ছি, যেটা ব্যাখ্যা লাগবে বোঝানোর জন্য। বুঝতেছো কথা আমার? আচ্ছা, বাহ। আচ্ছা, বাকিরা যারা আছো তোমরা চুপচাপ কথা বইলো, একজনই কথা বলতেছে, বাকিরা তো চুপচাপ, তোমরা একটু ভয়েসে রেসপন্স করো। আচ্ছা, এরপর 6 নাম্বার, বিনোদন ও গেম খেলায়, যেমন দাবা খেলায়, যে আমি একটু আগে বলছিলাম যে দাবা খেলবা বা অন্য কোনো গেম খেলবা, তোমার অপোনিয়ন কেউ নাই, তখন মোবাইলেই তোমার সাথে খেলবে, এটা হচ্ছে কি এই প্রযুক্তির একটা জ্বলন্ত উদাহরণ। তো একটা বিষয় বলি, আমরা গেম খেলবো যে গেমটা আমাদের ইসলামে জায়েজ আছে, তো এই দাবা গেম কেউ খেলবা না, যদিও কখনো খেলে থাকো দাবা গেম, তো এখন থেকে আর দাবা গেম খেলো না, এটা মোবাইলে হোক বা হচ্ছে বাস্তবে হোক। এই দাবা গেম কিন্তু হারাম, আমাদের ইসলামে জায়েজ নাই, তো দাবা গেম খেলবা না, ঠিক আছে? এমন কিছু গেম আছে যে গেমগুলো আমাদের ইসলামে অ্যালাউ না, তো সেগুলো আমরা অ্যাভয়েড করে চলবো, ঠিক আছে? আশা করি কথাগুলো বুঝছো। তো যদিও কখনো গেম খেলে থাকো দাবা গেম, তারপরও সেটা তো খেলছো হয়ে গেছে, কিন্তু এখন সামনে নেক্সট টাইম এগুলো আর খেলবা না। সবাইকে একটু বলতেছি, সবাই কি শুনছো আমার কথা? দাবা গেম খেলা যাবে না। দাবা গেম খেলা ইমানের একটা চাপ, ইমান থাকা না থাকার ব্যাপার এখানে, বুঝছো? এটা অনেকটা জঘন্য একটা ব্যাপার। আমি মানে পুরোপুরি এখানে কিছু বলতেছি না, জাস্ট এটা বলতেছি এটা মারাত্মক একটা ক্ষতি। দাবা খেলা মানে অনেকটা বড় একটা গুনার কাজ। তো আমি জাস্ট এটাই এসএমএস দিলাম, আমি যতটুকু জানি অতটুকু তোমাদের এসএমএস দিলাম। আমার দায়িত্ব ছিল এটা তোমাদের বলার, তোমাদের দায়িত্ব হচ্ছে এই কথাটা শুনবার পর তোমাদের এই কাজটা থেকে বিরত থাকা। সবাই তোমাকে জানো, ব্যাপারটা বুঝছো? মন থাকবে? ওকে, এরপর যাচ্ছি নেক্সট। 7 নাম্বার, স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে, প্রাকৃতিক খনিজ সম্পদ খুঁজার কাজেও রোবট ব্যবহার করা হয়। 9 নাম্বার, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও স্টক লেনদেনের ক্ষেত্রে, তোমরা এই যে এটিএম বুথ দেখছো না, ডাচ বাংলা ব্যাংকের এই যে টাকা যে বের হয় যে মেশিন দিয়ে, এটিএম বুথ, এই যে এটিএম বুথ এটা কেমনে কাজ করে, এটাও কিন্তু রোবটের মতোই কাজ করে। এটিএম বুথকে তুমি বলো যে এই তুমি আমাকে এত টাকা দাও, এত টাকা দাও, এটা কিন্তু বলো না, তুমি জাস্ট টাইপ করো যে আমার এত টাকা তুলতে হবে, টাইপ করলো, এটা কি করে এটিএম মেশিন তোমাকে কি করে টাকাটা দিয়ে দেয়। এখন একটা মেশিন কেমনে বুঝলো যে তুমি 10,000 টাকা চাচ্ছ, 15,000 টাকা চাচ্ছ বা 500 টাকা চাচ্ছ, কেমনে বুঝলো? এটা হচ্ছে কি অটোমেটিক তারা কাজ করছে, সিস্টেম কাজ করছে, যে কেউ একটা ইনপুট দিলে সেই ইনপুট মতো কাজ করে এটিএম বুথ টাকা দিবে। তো এখানেও কিন্তু এই প্রযুক্তির ব্যবহার আছে, এটাই বলছে আর কি। 10 নম্বর, বিভিন্ন অফিসে স্টাফদের প্রতিনিধির কর্মতালিকার বন্টনে। তো যাই হোক, এখানে 10টা পয়েন্ট লেখা আছে, যে কোনো 7টা, যেই 7টা তোমার সহজ লাগে, কমপক্ষে 7টা লাইন তুমি লিখবা, তাহলে তুমি 4-এর মধ্যে সুন্দর করে 4 পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার প্রথম সিকিউর ব্যাখ্যা। এই প্রশ্নের ব্যাখ্যায় কারো কোনো প্রশ্ন আছে? যারা যতক্ষণ ধরে ক্লাস করতেছিল সুন্দরভাবে। আচ্ছা, ওকে, নুসরাত জাহান নুহা, তুমি আজকে নতুন, ও যে রত্নার ফ্রেন্ড তুমি, তো আমাকে জানাও নুহা তোমার যদি কোনো প্রশ্ন থাকে, বা জান্নাত সামিয়া তুমিও আজকে নতুন, যদি তোমার কোনো প্রশ্ন থাকে। শাহিদুল ইসলাম নতুন আসো, আজিজ তো আগে থেকে ক্লাস করো। যারা যারা নতুন আসো অতিথি আমাদের, তোমাদের কাছে প্রশ্ন, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো।
আরেকটা রিকোয়েস্ট স্যার আমি তো নতুন, তো আমি কি যে বলে ইউটিউব থেকে আপনার ক্লাসগুলো দেখে আসি। ও আচ্ছা, তুমি নতুন, তুমি কি 27-এ সায়েন্সের? আমি 26-এর, ও আচ্ছা আচ্ছা। আমি মানবিক বিভাগে, আমি ক্লাসটা করি শুধু। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে তেমন তোমাকে দেখি নাই তো, আজকে একটু উল্টাপাল্টা হচ্ছে, কয়েকদিন করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জান্নাত সামিয়া, আসলে হ্যাঁ একটু আজকে একটু এলোমেলো লাগতেছে, তো আমি আসলে বেসিক ক্লাস আগে করাইছি, এখন জাস্ট প্র্যাকটিস ক্লাস করাচ্ছি তো এই জন্য। আচ্ছা বুঝছি শাহিদুল, আমার তোমার সাথে নামটার সাথে এমন পরিচয় আমার নাই তো, এই জন্য মনে করছিলাম নতুন নাকি। আসলে যারা রেকর্ড ক্লাস দেখে তাদের নামটা আমি আসলে জানি না, যা কারা কারা রেকর্ড ক্লাস দেখে। আমাকে বললে আমি হয়তো বা তাদের নামগুলো মনে রাখতে পারতাম। সমস্যা নাই, তুমি ক্লাস দেখো, আমি খুশি হলাম। তারপর চেষ্টা করবা যাতে এই ক্লাসটা করা যায়, যাতে ক্লাসটা মিস না হয়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা 26 ব্যাচ, এইচএসসি 26 বা এইচএসসি 27 যারাই থাকো, আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের নতুন যে মাস সামনে আসতেছে, সেই মাস থেকে আমাদের প্রতিটা ব্যাচেরই কার্যক্রম যতটুকু সম্ভব আল্লাহ দিলে আমরা শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ। তো সেই কার্যক্রমটা কোনোভাবে মিস করো না। আর একটু চেষ্টা করো বিদ্যুৎ ওয়াইফাই ঠিক থাকলে নিয়মিত ক্লাস যাতে করা যায়, ক্লাস যাতে মিস না হয়। আর অবশ্যই প্রতিটা ক্লাস উপস্থিত থাকার চেষ্টা করবা, প্রতিটা পরীক্ষা অংশ নিবা। আমরা তো ক্লাস করব প্লাস পরীক্ষাও নিব, দুইটাই। প্রত্যেকটা দিনই ক্লাস আছে, প্রত্যেক দিনই পরীক্ষা আছে। পরীক্ষাগুলো এত বড় না আর এত কঠিন না। পরীক্ষাটা তোমার মানে সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ যতটুকু তুমি পারবা ততটুকুই লিখবা, তবে সময় থাকবে নির্দিষ্ট। আর হচ্ছে গিয়ে ক্লাস ক্লাস তো আমি চেষ্টা করব তোমাদের গ্রুপ সাবজেক্ট যা যা আছে, গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো ব্যবস্থা করে ইনশাল্লাহ। সায়েন্স বলো, কমার্স বলো, আর্টস বলো, যেই ব্যাচই হোক। তো ডেডিকেট থাকবা, সিরিয়াস থাকবা, একটু আগ্রহ করবা যে হ্যাঁ অনলাইনে ক্লাস করতেছি, সিনেমা দেখতেছি না, বা এটা তেমন গুরুত্ব নাই। অনলাইন ক্লাস করা, মনে রাখবা যে অফলাইনের মতোই তোমার গুরুত্ব, বা অফলাইনের চাইতেও তোমার অনেক গুরুত্ব থাকতে হবে। কারণ এখানে আমি তোমাকে ওরকমভাবে সাপোর্ট দিতে পারতেছি না। সাপোর্ট বলতে কি, যে এরকমভাবে ধরতে পারতেছি না যে তুমি ক্লাস করো, পড়তে আসো, এটা করো সেটা করো। তোমার ইচ্ছায় তুমি অনলাইনে ক্লাস করতে আসো, এটা অনেক বড় ডেডিকেশন, এটা খেয়াল রাখবা। তো এটা গুরুত্ব দিবা আর ক্লাসটা নিয়মিত করবা। আমাদের এই যে সায়েন্সের, কমার্সের, আর্টসের গ্রুপ ক্লাসগুলো যে আছে, গ্রুপ বিষয়ের পাশাপাশি আমাদের কম্বাইন বিষয়, যেমন ইংরেজি ক্লাস আছে, বাংলা ক্লাস আছে, আইসিটি ক্লাস আছে, এগুলোও তো আমাদের হবে ইনশাল্লাহ, তাই না? সবই হবে। তবে একটু চেষ্টা করবা একটু সুন্দর করে ক্লাসগুলো নিয়মিত করার জন্য, ক্লাস যাতে মিস না হয়। আর অবশ্যই চেষ্টা করবা আল্লাহ দিলে সব ঠিক থাকলে 1 তারিখে আগামী যেই শুক্রবার, এই শুক্রবার আর কি 1 তারিখে সুন্দরভাবে যাতে ক্লাসটা জয়েন করা যায়, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ। খুব একটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য আয়োজন করতেছি, খুবই চমৎকার ইনশাল্লাহ। তো ক্লাসটা উপস্থিত থাকার চেষ্টা করো, সবাইকে বলা 26, 27 সায়েন্স, কমার্স আর সবাইকে। যাই হোক, আমি অনেকটা সময় নিলাম এই প্রশ্ন উত্তর করতে গিয়ে, এখন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন, ঠিক আছে? জাস্ট একটু খেয়াল রেখো, পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা হাজির হচ্ছি। এই যে প্রশ্ন, এটা আমাদের এসেছিল ময়মনসিংহ বোর্ড 2025 সালে। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে গিয়ে, তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর চিত্র দেখা যাচ্ছে। সবাই কি চিত্র দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে সবার এখানে? আচ্ছা, তো এখন দেখো, আমি তোমাদেরকে কিন্তু শুধু শুধু একটা কথা বলি নাই। আমি যখন বই পড়াইছিলাম তখনই তোমাদের বলছিলাম একটা চিত্র তোমাদের মুখস্থ করতে হবে। দেখো তো চিত্রটার সাথে তোমার কি পরিচয় লাগতেছে? এই যে দেখো, এই চিত্রটা কিন্তু তুমি দেখতেছো বইয়ের মতোই, যদিও বইতে অনেকগুলো আসিল, গোল্লাভাগ এখানে একটু কম আছে। তারপরও তুমি দেখতে পাচ্ছ লেখা আছে ইনপুট স্তর, আউটপুট স্তর, লুকায়িত স্তর। ভেরি গুড, চমৎকার। দেখছো, এই যে একটু আগে যে বইটা পড়াইছি তোমাকে, বইয়ের মধ্যে একটা ছবি ছিল, দেখাইছি, বলছিলাম এই ছবিটা গুরুত্ব আছে, এটা ভালো করে পড়বা। ঠিক এটাই প্রমাণ যে আসলেই বইয়ের ছবিটা যে কতটা কার্যকর, এটাই তার প্রমাণ। দেখছো, সরাসরি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসা পড়ছে, চিত্র দিয়ে আসা পড়ছে। তো এই জন্য আমাদের বইটা এমনভাবে পড়তে হবে যাতে কোনোভাবে আমরা বই থেকে মনোযোগটা চলে না যায়। বইয়ের এমনও জায়গা আছে যেখান থেকে এমসিকিউ সিকিউ আসতে পারে, সেগুলো ভালো করে পড়তে হবে। তো এই জন্য বলি প্রতিটা ক্লাস হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাস। আমি যদিও ক্লাস করি টপিক ভিত্তিক, তারপর আমি বলি এই ক্লাসগুলো সাজেশন ভিত্তিক ক্লাস। অনেকে বলবে যে সাজেশন দেন। আমি বলি কি, তুমি ক্লাস করো, প্রত্যেক দিন তুমি ক্লাসে আসো, দেখবা কোনো না কোনো দিন এমন কিছু সাজেশন পেয়ে যাবা যে সাজেশনগুলো মুখে বলা সম্ভব না।
যে সাজেশনগুলো খাতায় লিখে দেওয়া সম্ভব না, সেই সাজেশনগুলো ক্লাসের মধ্যে বুঝতে হয়। তো এজন্যই বলি ক্লাসগুলো মিস দিও না, ক্লাসগুলো করলে প্রত্যেকটা ক্লাসে দেখবা কোনো না কোনো সাজেশন তুমি পেয়ে যাচ্ছ। তো এই জন্য সবাইকে বলি বেশি বেশি ক্লাস করবা। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো এখন আমরা তো বুঝতে পারলাম দৃশ্যকল্প 1 হচ্ছে এআই প্রযুক্তির একটা ডায়াগ্রাম বা চিত্র। এবার আমাদের প্রশ্নে কি বলছে আমরা খেয়াল করি। এখন আমাদের গণপ্রশ্নে বলতেছে দৃশ্যকল্প 1 এর প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1 এর মধ্যে যে প্রযুক্তির কথা বলা হয়েছে সেই প্রযুক্তিটা ব্যাখ্যা করো। এখন আমরা তো সবাই বুঝতে পারছি দৃশ্যকল্প 1 হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। তো প্রথমে আমরা লিখে দিব, হ্যাঁ, দৃশ্যকল্প 1 এর প্রযুক্তিটি হচ্ছে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ANN, যা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উপাদান। আমাদের বইতে কিন্তু এই নামটা ছিল নিউরাল নেটওয়ার্ক, আমি পড়াইছিলাম তোমাদের, দেখাইছিলাম, সেটার সাথে মিলে গেছে এটার সাথে। তো এবার বলবো কি যে এটি মানুষের মস্তিষ্কের স্নায়ুকোষ বা নিউরন এর আদলে তৈরি একটি প্রযুক্তি, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ে ব্যবহার করা হয়। এই যে আমাদের ANN যে সিস্টেমটা দেওয়া আছে, এটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। মানুষের মস্তিষ্ক যেমন চিন্তা করে, গবেষণা করে, কোনো প্রবলেম সমাধান করে, ঠিক তেমনি এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এটাও কি করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো মেশিন লার্নিংয়ের মতো কাজ করে, মানুষকে সাহায্য করে। আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন আছে যেগুলো একে অপরের সাথে যুক্ত থাকে এবং তথ্য প্রক্রিয়াজাত করে। আর কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মধ্যেও অনেকগুলো কৃত্রিম নিউরন রয়েছে বা নোড থাকে, যেগুলো লেয়ার আকারে সাজানো থাকে। অর্থাৎ আমাদের মানুষের মস্তিষ্কে যেরকম নিউরন থাকে, ঠিক তেমনি ANN সিস্টেমেও কিছু কৃত্রিম নিউরন থাকে, যে নিউরনগুলোর মাধ্যমে রোবট বুদ্ধিমত্তা হিসেবে কাজ করে, চিন্তা করে, গবেষণা করে, কোনো সমস্যা সমাধান করা কাজ করে। মানে মানুষের ব্রেন যে কাজটা করে রোবট ঠিক সেই কাজটাই করে, তবে এটা হচ্ছে কি কৃত্রিম উপায়ে। মানুষ হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া একটা, মহান আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সৃষ্টি এবং কি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি এই কৃত্রিম মানুষ। তো আর যেই রোবট কি মানুষ সৃষ্টি করছে বা মানুষের তৈরি আর কি। তো মানুষ যে তৈরি করছে এটা কৃত্রিমভাবে তার ব্রেনের মধ্যে একটা উপাদান ঢুকাছে যার নাম কৃত্রিম নিউরন। সেই কৃত্রিম নিউরনের মাধ্যমেই কি হয়, এই রোবটটা কাজ করে মানুষের মতো। তো বলতেছে যে আর্টিফিশিয়াল যে নিউরাল নেটওয়ার্কটা আছে এগুলো মূলত 3টা স্তরে ভাগ করা। একটার নাম ইনপুট স্তর, আর একটার নাম লুকায়িত স্তর, এবং লাস্টেরটার নাম হচ্ছে কি আউটপুট স্তর। আমরা তো প্রথমে উদ্দীপকটার প্রসঙ্গ বললাম, যেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যাখ্যা, এবং আমরা বললাম এর মধ্যে কি কি আছে, এবং আমাদের চাইছে এটা ব্যাখ্যা করতে। এই প্রযুক্তিটার ব্যাখ্যা কি? এই প্রযুক্তির ব্যাখ্যা বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে 3টা অংশ আছে, যে 3টা অংশ আমরা চিত্রে দেখতে পাচ্ছি। মূলত আসলে এই 3টা অংশ যদি আমরা বর্ণনা করে দেই তাহলে কিন্তু আমাদের পুরো ব্যাখ্যা হয়ে যাবে। প্রথমত আমরা লিখছি টপিকের নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পরে কিছু কথা লিখছি এ সম্পর্কে। এরপরে মেইন কাজটা হচ্ছে জাস্ট গঠন বর্ণনা করবা। দৃশ্যকল্প 1 মধ্যে যে গঠনটা আছে, ইনপুট স্তর কাকে বলে, কি কি থাকে, লুকায়িত স্তরে কি কি থাকে, তারপর হচ্ছে আউটপুট স্তরে কি কি থাকে, এগুলো যদি সম্পূর্ণটা সুন্দর করে লিখতে পারো তাহলে আমাদের পরিপূর্ণ ব্যাখ্যা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? জাস্ট 3টা অংশের বিবরণ লিখে দিব এখন, তাইলে আমাদের উত্তরটা শেষ। আচ্ছা, তাহলে চলো আমরা এখন যাই, আমরা এখন এই 3টা অংশের উত্তরটা সাজাই লিখি। প্রথমে হচ্ছে কি ইনপুট স্তর। তো ইনপুট স্তরের মধ্যে কাজটা কিভাবে ঘটে বা কি কি হয় এটা আমরা এখন দেখব। ইনপুট স্তরের মধ্যে বলতেছি কি যে ডেটা প্রথমে এই স্তরে প্রবেশ করে, বিভিন্ন জায়গা থেকে ডেটাগুলো ইনপুটে আগে আসে, বিভিন্ন তথ্য এই স্তরে প্রথমে প্রবেশ করে, যেমন ছবি, লেখা, সংখ্যা। সাপোজ রোবট যখন একটা কাজ করবে, রোবটকে তাকে বলতে হবে যে রোবট তুমি এই কাজটা করো। রোবটের যে কোনো কাজ যদি করতে হয় কি করতে হবে, তাকে আগে ইনপুট দিতে হবে যে তুমি এই কাজটা করো। তো রোবট ছবি দেখে বা লেখা দেখে বা সংখ্যা দেখে সে ইনপুটটা নেয় কাজ করার জন্য, দেন সে তার কাঙ্ক্ষিত কাজটা করে। তার মানে ইনপুট স্তরটা হচ্ছে কি এই স্তরে ডেটাগুলো আগে প্রবেশ করে, যেমন ছবি হতে পারে, লেখা হতে পারে, সংখ্যা হতে পারে, এগুলো আগে আমাদের কি পড়ে প্রবেশ করে এই অংশে। এরপর হচ্ছে 2 নাম্বার লুকায়িত স্তর।
এই স্তরে কি কি কাজ করে বা কি কি কাজ হয়। এই স্তরে ইনপুট স্তর থেকে যে ডাটাগুলো আসছিল, ইনপুট স্তর থেকে ডাটা এই স্তরে আসার পর এখানকার নিউরনগুলো ডেটা থেকে বৈশিষ্ট্য বের করে জটিল হিসাব নিকাশ করে। যত বেশি লুকায়িত স্তর থাকবে নেটওয়ার্ক তত বেশি জটিল প্যাটার্ন চিনতে পারবে। লুকায়িত স্তরটা হচ্ছে নিউরনের মতো। আমরা জানি আমাদের ব্রেনের মধ্যে অনেক নিউরন থাকে, তো যার ব্রেনে যত নিউরন সে তত বুদ্ধিমান বা বুদ্ধিমতী। সাপোজ আমার ব্রেনে 1000 নিউরন আছে, তোমার ব্রেনে আছে 2000, তাহলে তুমি বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আমি একটু কম বুদ্ধিমান। কারণ নিউরন হচ্ছে ব্রেনের মূল অংশ। নিউরনের মাধ্যমে আমরা চিন্তা করি, গবেষণা করি, প্রবলেম সমাধান করি, সমস্যা সমাধান করি, বা যা যা কাজ হয় যাবতীয় কাজ আমরা ব্রেনের মাধ্যমে করি। তো আমাদের ব্রেনের শক্তিটা কই থেকে আসবে? যখন নিউরন ভালো ভালো থাকবে বা নিউরনটা বেশি বেশি থাকবে। তো যার নিউরন বেশি, যার মস্তিষ্কে নিউরন বেশি, তার মস্তিষ্কে ব্রেনের কার্যকারিতা বেশি, সে ভালো ভালো প্রবলেম সলভ করতে পারবে, চিন্তা করতে পারবে, গবেষণা করতে পারবে। ঠিক তেমনি আমাদের যদি লুকায়িত স্তরটা কোনো রোবটের মধ্যে বেশি থাকে, অর্থাৎ লুকায়িত স্তরটা যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে লুকায়িত স্তরগুলো সমস্যাগুলো সহজে খুঁজে বের করবে যে কোথায় কোথায় সমস্যা আছে, একটা অঙ্কে কোন জায়গায় সমস্যা আছে, একটা জায়গার মধ্যে কোনটা বেশি প্রবলেম, কোনটা নিয়ে কাজ করতে হবে, বা জটিল জটিল সমীকরণগুলো লুকায়িত স্তর সহজেই অনুধাবন করে বের করতে পারবে এবং কি করতে পারবে, সমাধান করতে পারবে। তো মূল কথা হচ্ছে মানুষের ব্রেনে যত নিউরন থাকবে তাদের ব্রেন তত শক্তিশালী। একটা রোবটের মধ্যে লুকায়িত স্তর যত বেশি থাকবে সেই রোবটটা তত স্ট্রং হবে বা প্রবলেম সলভ করতে পারবে ইজিলি। সবাই কি বুঝতে পারছো 2 নং ব্যাখ্যাটা যা বললাম? জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার। বাকিরা রেসপন্স করো, যদি কথা না বলতে পারো ভয়েসে বলো। 3 নাম্বার বলতেছে কি যে আউটপুট স্তর। এই যে আমরা রোবটে ইনপুট দিলাম, রোবটের ব্রেনে কাজ করলো রোবট, এরপরে আউটপুট যে আমাদের রোবট দিবে সে আউটপুটে কি কি আমরা পাবো। তো বলতেছে আউটপুট স্তর, এই স্তরটি লুকায়িত স্তর থেকে প্রাপ্ত যে কাজগুলো ছিল, প্রক্রিয়াজাত ডেটাগুলো, সেগুলো গ্রহণ করে চূড়ান্ত ফলাফল দেয়। অর্থাৎ একটা প্রশ্ন তুমি যখন রোবটকে দিলা যে রোবট আমি একটা অঙ্ক পারতেছি না, এই অঙ্কটা তোমাকে আমি দিলাম বা এই অঙ্কটা তোমাকে বলতেছি, তুমি অঙ্কটা শুনো। তো রোবট এটা শুনবে, এটা হচ্ছে ইনপুট নেওয়ার ক্ষমতা। এরপর রোবট কি করবে, লুকায়িত স্তরের মাধ্যমে সেই অঙ্কটা সমাধান করার জন্য প্রক্রিয়া করবে যে এই অঙ্কটা কত সহজে সমাধান করা যায়, কতক্ষণ লাগবে, এই অঙ্কটা কি বেশি জটিল নাকি কম জটিল, এগুলো চিন্তা করবে রোবট। এটা হচ্ছে লুকায়িত স্তর। দেন যখন সে পুরো অঙ্কটা সমাধান করে ফেলবে, তখন তোমাকে উত্তর দিবে রোবট। যেমন চ্যাট জিপিটি আমাদের কি করে, উত্তর দেয়। আমরা চ্যাট জিপিটি কি করি, প্রথমে একটা প্রশ্ন করি যে চ্যাট জিপিটি এই অঙ্কটা পারতেছি না, আমাকে করে দাও। তো চ্যাট জিপিটি প্রথমে ইনপুটটাকে নেয়, অর্থাৎ আমাদের কাছ থেকে প্রশ্ন নেয়। দেন সেই প্রশ্নটা সে প্রসেসিং করে যে কীভাবে এটা সহজে সমাধান করতে হবে, কীভাবে এটা খুব দ্রুত করতে হবে সরি। তো এইভাবে চ্যাট জিপিটি কী করে, আমাদের এই কাজটাকে সমাধান করার জন্য প্রসেসিং করে, লুকায়িত স্তর। এরপরে ফাইনালি সে কী করে, আমাদেরকে আউটপুটে একটা রেজাল্ট দেয়, অর্থাৎ আমি যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কটা একটা সমাধান দেয়। তো আউটপুট স্তরটা হচ্ছে যেই লুকায়িত স্তরের মধ্যে কাজ করতেছিল রোবটটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই স্তর থেকেই ডেটাগুলো গ্রহণ করে ফলাফল হিসেবে আমাদেরকে আউটপুট প্রদান করে। যেমন বিড়াল না কুকুর শনাক্ত করা, মানে এটা উদাহরণ দিয়েছে, রোবটকে বলছে রোবট এটা বিড়াল নাকি কুকুর বলে দাও। রোবট চিন্তা ভাবনা করে লাস্টে গিয়ে বলবে যে এটা বিড়াল এটা কুকুর, মানে এটা উদাহরণ দিছে আর কি। মানে লাস্ট অফ অল আউটপুট হচ্ছে যেটা আমরা পাবো, রেজাল্টটা যে আমরা পাই, সর্বশেষে যে চ্যাট জিপিটি থেকে যে রেজাল্টটা আমরা পাই সেটা হচ্ছে আউটপুট। তো আমি লাস্টবার বলতেছি, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহজ হিসাব হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন দিবা, এটা হচ্ছে ইনপুট, চ্যাট জিপিটি এটাকে প্রসেসিং করবে, এটা হচ্ছে লুকায়িত স্তর, সর্বশেষে যে রেজাল্টটা সে আমাদের দিবে সেটা হচ্ছে আউটপুট স্তর। এই 3টা স্তরের কাজই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে হয়ে থাকে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রযুক্তির ব্যাখ্যা। তো এটা আমাকে জানাও যতটুকু ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম বুঝতে পেরেছো কিনা। আমাদের লিঙ্ক চলে গেলে আজকে এখানেই ক্লাস শেষ হবে, আর কোনো লিঙ্ক দিব না আজকের মতো, এখানে মোটামুটি ক্লাস শেষ হবে। তো মোটামুটি বুঝতে পারছো যতটুকু আলোচনা করলাম, একটু আমাকে জানাও। জি স্যার, বুঝছি।
থ্যাংক ইউ সো মাচ। তো ক্লাস করছো, তো তোমরা নেক্সট ক্লাস অপেক্ষা থাকো আর চেষ্টা করো ক্লাস যাতে মিস না হয়, নিয়মিত ক্লাস করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এফআরবি ক্লাসের আজকে আমরা আমাদের পরবর্তী স্পেশাল বোর্ড সিকিউগুলো সলভ করার চেষ্টা করব। প্রথমত আমরা সিলেট বোর্ড 2023 সালে আসার প্রশ্ন সলভ করি। তো এখানে প্রশ্নে কি বলছে ভালো করে আমরা তাকাই। রাহবার উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সে তার এক বিদেশি বন্ধুর কাছ থেকে জানতে পারল যে সে দেশে কিছু গাড়ি রয়েছে যেগুলো চলাচলে এক চালকের প্রয়োজন হয় না এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচলে সক্ষম। তো রত্না পিয়াস যারা নতুন আসছে আজকে তোমাদেরকে বলি, আমরা যে টপিকটা পড়তেছি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সংক্ষেপে হচ্ছে এটা এআই। আর এটাকে মূলত আমরা যে ইয়াটা আছে রোবোটিক্সের আলোচনা, সেই রোবোটিক্সের আলোচনার মাধ্যমে চিন্তা করতে পারি। তো এই টপিকটাই পড়তেছি, এই টপিকের প্র্যাকটিস ক্লাস করতেছি আর কি। মারুফ জয়েন করছে, খুশ হলাম। আচ্ছা, তো যেখানে ছিলাম মনোযোগ দিও। তো এখানে বলতেছি কি যে তার বিদেশি বন্ধুর কাছে জানতে পারলো যে সে দেশে মানে বাইরের দেশে কিছু গাড়ি আছে যে গাড়িগুলোতে চালকের প্রয়োজন হয় না, স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলে। মানে কি, সেই গাড়িগুলো অটোমেটিক চলে। তো আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম অটোমেটিকভাবে চলে যে সকল গাড়ি, সে সকল গাড়িতে কারা কাজ করে? রোবট কাজ করে বা এআই প্রযুক্তি কাজ করে। এটা আশা করি বুঝতে পারছো। এরপরে বাকিটা যেটা আছে এটা হচ্ছে অন্য টপিক। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে গণং। এখানে বলতেছে উদ্দীপকের গণঙে যে উদ্দীপকে উল্লেখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। মারুফ জয়েন করছো, 26 ব্যাচের শিক্ষার্থী। আলা নাম নিয়ে আমরা 1 তারিখ থেকেই 26-এর যে কার্যক্রম আছে সায়েন্সের গ্রুপ ক্লাসগুলো, আর্টসে কমার্সে 27 ব্যাচ সব আমরা 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করতেছি। তো একটু কষ্ট করে রেগুলার ক্লাস করো, ক্লাসগুলো মিস দিও না। আর পরীক্ষাগুলো ডেইলি দিও। পরীক্ষাগুলো কিন্তু আমাদের অনেকদিন বন্ধ ছিল, ইনশাল্লাহ 1 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে আবার। ডেইলি এক্সামগুলো দিও আর পরীক্ষাগুলো অংশ নিও, ক্লাসগুলোতে অংশ নিও। আচ্ছা, ওকে, এখন শুরু করতেছি যেখানে ছিলাম। তো আমাদের বলতেছি এখানে যে উদ্দীপকে উল্লেখিত গাড়ি চলাচলে যে প্রযুক্তি, স্যার কয় ঘন্টা ক্লাস হবে? আচ্ছা, ক্লাসটা এখানে হবে আজকে 40 মিনিট, বুঝছো? ক্লাসটা এখন 40 মিনিট হবে। আর পরবর্তীতে আমরা যে আমাদের যে 1 তারিখ থেকে যে প্রোগ্রাম ইনশাল্লাহ 26-27 ব্যাচ রুটিন জানা দিব, কোন কোন ব্যাচে কি কি ক্লাস হবে, পরীক্ষাগুলো কি কি হবে সব জানা দিব। আপাতত ক্লাস আজকে কন্টিনিউ করো। তো যে বলতেছিলাম যে আমাদের উল্লেখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো, মানে উপরে যে গাড়ি চলাচল করতেছিল যে প্রযুক্তির মাধ্যমে সেই প্রযুক্তিটা ব্যাখ্যা করতে হবে। তো এখানে আসলে অনেকে রোবট প্রযুক্তি সম্পর্কে বলবে। রোবট প্রযুক্তি আসলে রোবট প্রযুক্তি পুরোপুরি না, এটা আসলে আমাদের এআই প্রযুক্তি কাজ করে। রোবট প্রযুক্তিটা হচ্ছে আলাদা, বুঝছো? এআই প্রযুক্তির মাধ্যমেই গাড়িটা স্বয়ংক্রিয়ভাবে চলে, রোবটের মাধ্যমে এটা কাজ করে, তবে এটা আমাদের এআই প্রযুক্তিটাই হবে মেন। তো আমরা কিভাবে এআই প্রযুক্তিটা দিব সেটা আমি ব্যাখ্যা করব। যদি কেউ রোবট প্রযুক্তি দাও, রোবোটিক্স, সেটাও হবে, এটা কোনো ভুল না, তবে এআই প্রযুক্তিটা দেওয়াও আমার যুক্ত আর কি। তো দেখো, শুরু করতেছি। উদ্দীপকে উল্লেখিত চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রযুক্তি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একটা প্রয়োগ। আমরা যে গাড়ি চলাচলে যে প্রযুক্তিটা ব্যবহার করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছি। এখন ব্যাখ্যা দিব এআই প্রযুক্তির ব্যবহারটা গাড়ির মধ্যে কীভাবে ঘটে। এ ধরনের গাড়ির সামনে ড্রাইভারের আসনটি খালি থাকে, ড্রাইভারের জায়গায় ড্রাইভার থাকে না, মানে ড্রাইভারটা খালি থাকে আর কি, ড্রাইভারের জায়গাটা খালি থাকে। গাড়ির স্টিয়ারিং হুইল একা একা ঘুরতে থাকে। আমরা জানি গাড়ি চালাইতে গেলে গাড়ির একটা গোল চাকার মতো থাকে ভেতরে, স্টিয়ারিং বলে, এটাকে ঘুরাইতে হয়। আবার হ্যান্ডেল আছে, এটা কি করতে হয়, হুইল যেটাকে বলে, এটাকে সামনে নিয়ে সামনে পিছনে পাস করতে হয় চালানোর জন্য। তো সেগুলো অটোমেটিকলি ঘুরে আর কি। আবার গাড়ির ক্যামেরা, লেজার রশ্মি, লেজার রিডার সিস্টেম এবং রাডার থেকে প্রাপ্ত ডাটা ব্যবহার করে গাড়িটি চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ যেখানে মানুষ গাড়ি চালানোর কথা সেখানে কি চালায়, এআই চালায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বস্তুত পক্ষে যন্ত্রের বুদ্ধিমত্তাকে বোঝায়। এখন আমরা বলতেছি কি যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? এটা হচ্ছে একটা যন্ত্রের বুদ্ধিমত্তা। আমরা জানি মানুষের জ্ঞান আছে, বিবেক আছে, সে বুদ্ধি দিয়ে কাজ করে, কিন্তু যন্ত্র একটা জাস্ট একটা সিস্টেম, এটা কিভাবে বুদ্ধি দিয়ে কাজ করবে, এটাই হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ যন্ত্রেরও কি আছে, বুদ্ধি আছে।
যন্ত্র যখন বুদ্ধি দিয়ে কাজ করে সেটাকে বলা হয় এই প্রযুক্তি। এই হচ্ছে বিষয়টা। অর্থাৎ কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র যেমন কম্পিউটার কী ধরনের সিদ্ধান্ত নিবে তার সক্ষমতা পরিমাপন পদ্ধতি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা একটা সফটওয়্যারের মতো কাজ করে। এই সফটওয়্যারটা একটা যন্ত্রের মধ্যে স্থাপন করা হলে সেই যন্ত্র অটোমেটিকলি নিজ থেকে একটা চিন্তা করে সমস্যা সমাধান করে বা কাজ করে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তির নির্ভর করে যন্ত্রের মধ্যে বাস্তবায়ন করাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের জ্ঞান বিবেক চিন্তাটাকে কৃত্রিমভাবে যন্ত্রের মধ্যে নিয়ে আসাটাই হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে অনেকগুলো সমষ্টিগত গুণ মানুষের মতো বুদ্ধি নিয়ে কাজ করে, চিন্তা নিয়ে কাজ করে, এগুলো কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা অনুকরণ করে সিমুলেট করার চেষ্টা করা হয়ে থাকে। মানে কি, এই যে আমাদের মানুষের যে মস্তিষ্কের জ্ঞান বিবেক চিন্তা এগুলো কম্পিউটারের মাধ্যমে যন্ত্রকে শেখানো হয়, যন্ত্রের মধ্যে কি করা হয় কাজগুলো করানো হয় বা যন্ত্রের মধ্যে কাজগুলো ঘটানো হয়। এটা হচ্ছে বিষয়টা। আচ্ছা ইয়ামিন, যেটা একটা প্রশ্ন করতে চাচ্ছ বলো, প্রশ্ন কি? প্রশ্নটা ভয়েসে করলে ভালো হয়। শিমু জয়েন করছো, থ্যাংক ইউ। তো শিমু ওই যে কাইফাকে নিয়ে আইসো, রেগুলার ক্লাস করো, ক্লাস মিস দিও না। হ্যাঁ বলো ইয়ামিন, কিছু একটা বলবা মেবি, ভয়েসে বলো। প্রশ্ন ভয়েসে বলতে হবে, সময় কম তো, প্রশ্ন ভয়েসে বললে সুবিধা হয় আমার। ভয়েস, আমি ভয়েসটা অ্যালাউ করি, প্রশ্ন ভয়েসে বলবেন, আদারওয়াইজ আমাদের সময় লাগবে, তো প্রশ্নটা ভয়েসে বললে সবচেয়ে বেশি সুবিধা হয়। আর যদি ভয়েসে বলতে না পারো তাহলে পরে বলো। যেখানে ছিলাম, তো বলতেছিলাম কি, ওই যে কম্পিউটারের মাধ্যমে আমাদের সিমুলেট করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারে বিশেষ প্রোগ্রাম ও ডেটা ঢুকানো হয়। সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের মেমোরিতে কিছু তথ্য সেভ থাকে, যেগুলোর মাধ্যমে বিশ্লেষণ করে কম্পিউটার জটিল জটিল সমস্যাগুলো কি করে সমাধান করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের উত্তর। তার মানে আমরা উদ্দীপকটা পড়ছি, একটা গাড়ি নিয়ে কথা বলছে, যে গাড়িতে কোনো ড্রাইভার থাকবে না, যেই গাড়ির মধ্যে চালক হবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আমাদের প্রশ্নে চাইছে একটা গাড়ির মধ্যে যদি ড্রাইভার না থাকে সেই গাড়িটা কিভাবে কাজ করে, সেই সিস্টেমটাই তোমাকে সুন্দর করে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ উত্তরের ব্যাখ্যা। সবাইকে বলতেছি, সবাই কি সম্পূর্ণ উত্তরের ব্যাখ্যাটা বুঝতে পেরেছো? ইতি জয়েন করছো, ইতি হক, আজকে মেবি তুমি নতুন, তোমার প্রোফাইলে দেখা যাচ্ছে, হ্যাঁ ইতি। আচ্ছা ইতি, তুমি কি কথা বলতে পারবা? একটু যদি আমাকে জানাইতে আর কি। হাতের বামে আনমিউট নামে একটা অপশন আছে, সেখানে চাপ দিলে তোমার কথা আমি শুনতে পাবো। তুমি এইচএসসি 26 নাকি 27 ব্যাচ আমাকে জানাইও। ইতি, কথা বলতে যদি পারো আর কি। 27। আচ্ছা 27। তুমি কি আজকেই জয়েন করছো আমাদের গ্রুপে, একটু আগে মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। তো আজকে তো ফার্স্ট ক্লাস করতেছো, তো আমাকে জানাও তুমি কি কেমন দেখতেছো, দেখা যাচ্ছে কি না, শুনতে পাচ্ছ কি না, সবকিছু ঠিক আছে? দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ঠিক দেখা আছে, যাচ্ছে। ওকে ঠিক আছে, খুশি হলাম জয়েন করছো। তো রেগুলার ক্লাস করো, আজকে তো ফার্স্ট, তো একদিন ক্লাস করলে বুঝবা না, কমপক্ষে এক সপ্তাহ ক্লাস করে দেখবা, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবা আর কি। আচ্ছা, তো যেখানে ছিলাম, তা আশা করি এটা বুঝতে পারছেন, এটা কমপ্লিট। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আর তোমাদেরকে একটা গিফটের কথা বলতে চাচ্ছি। গিফটটা তো আসলে আমি তোমাদের দেখাবো ক্লাসের শেষের দিকেই, আপাতত তোমরা একটু দেখো, ওই পর্যন্ত তোমরা একটু ওয়েট করো, ক্লাসের লিঙ্ক কেটে দিও না, হ্যাঁ? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন আমরা পড়বো মাদ্রাসা বোর্ড 23 সালে আসা প্রশ্ন। এটা ভালো করে আমরা একটু পড়ি উদ্দীপকটা কি বলছে। তো এখানে আমাদের বলতেছে, কোনো একদিন স্বর্ণা নব থিয়েটারে গিয়ে বিশেষ প্রযুক্তির সাহায্যে মহাকাশের বিভিন্ন চিত্র দেখতে পেল এবং মহাকাশ ভ্রমণের অনুভূতিও উপভোগ করলো। বাসায় ফেরার পথে সে দেখতে পেল একজন ট্রাফিক কনস্টেবল প্রচণ্ড রোদের মধ্যে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। স্বর্ণা ট্রাফিকের কনস্টেবলের বিকল্প কোনো প্রযুক্তির কথা ভাবল। তো এখানে একটা ঘটনার কথা বলছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে গহ নাম্বার উদ্দীপকে। আচ্ছা আমি একটা তোমাদের কাছে প্রশ্ন করি, এখানে দুইটা টপিকের নামে একটা উদ্দীপক লেখা আছে। এখন কেউ বলতে পারবা যে আমাদের এতটুকু পর্যন্ত
হ্যাঁ, মহাকাশে যে বিষয়টা বলছে, মহাকাশ টপিকে কি পড়তে হবে, এই যে এতটুকু পর্যন্ত রিয়াজ প্রশ্ন করছিল, প্রথম বাক্যে যেই কথাগুলো বলছে এই টপিকটা বইয়ের কোন টপিকের সাথে মিলে যায় বলো তো? কে বলতে পারবা? আমরা কিন্তু এর আগে টপিকগুলো পড়ছি, প্র্যাকটিসও করছি। কেউ বলতে পারবেন যে প্রথম বাক্যে যেই টপিকের সম্পর্কে কথা বলা হয়েছে মহাকাশ টপিকের পরে, আচ্ছা মহাকাশ টপিকের পরে বলছো এআই প্রযুক্তি, হ্যাঁ ওকে, রিয়াজ উত্তর দিয়েছো যে পরবর্তী যে বাক্যটা বলছে এটা এআই প্রযুক্তি নিয়ে কথা বলছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু প্রথম যে টপিকটায় আমাদের একটা উদ্দীপক লেখা আছে এটা কোন প্রযুক্তি নিয়ে বলছে? গহ নাম্বার এই প্রযুক্তি নিয়ে আছে, ঠিক আছে। এখন গ নাম্বারটা উদ্দীপকে স্বর্ণার মহাকাশ চিত্র দেখার স্যার প্রযুক্তি। প্রথমটা হবে ভার্চুয়াল রিয়ালিটি। চমৎকার, ভেরি গুড কাইয়ুম আলী, উত্তর রাইট, ভার্চুয়াল রিয়েলিটি। দুর্দান্ত তো দিয়েছো, হ্যাঁ তো খুশি হলাম। তার মানে তোমরা এটা বুঝতে পারছো বা তোমাদের পড়াটা আসলে সাকসেস, বা আমি যে তোমাদের পড়াইছি এটা সার্থক হয়েছে। কারণ কি আমরা বিগত দুইটা টপিক শেষ করছি, একটা ছিল বিশ্বগ্রামের ধারণা আর এটা ছিল ভার্চুয়াল রিয়েলিটি, এটা হচ্ছে 3 নম্বর টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে পড়ছিলাম যে আমাদের মহাকাশের বিভিন্ন চিত্র দেখতে পাওয়া, মহাকাশের ভ্রমণের অনুভূতি। তুমি কিন্তু পৃথিবী থেকে মহাকাশে ভ্রমণ করতে পারবা না, সরি, পৃথিবীতে অবস্থান করে মহাকাশে ভ্রমণের অনুভূতি উপভোগ করতে পারবা না ভার্চুয়াল রিয়েলিটি ছাড়া। তো দেখো আমরা কিন্তু এটা পড়ছিলাম আগে যে একটা জায়গায় থেকে অন্য জায়গায় ঘোরার অনুভূতি, তুমি এখন যেখানে আসো তোমার এখান থেকে কক্সবাজার অনেক দূরে, সেন্ট মার্টিন অনেক দূরে, কিন্তু তুমি সেই জায়গা থেকেই সেন্ট মার্টিনের দৃশ্য উপভোগ করতে পারবা, কক্সবাজার সমুদ্র সৈকতে উপভোগ করতে পারবা। কেমনে? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তার মানে কি একটা জায়গা বসে থেকে পৃথিবীর অন্য কোনো দেশের বা অন্য কোনো স্থানের অনুভূতিটা উপভোগ করাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো এখানে স্বর্ণা নব থিয়েটারে গিয়েছে, মনে রাখবা নব থিয়েটার মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবস্থা। নব থিয়েটারের মধ্যে যা যা দেখানো হয় প্রায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখানো হয়, বুঝছো? অবাস্তব বিষয়গুলোকে বাস্তবে রূপ নেওয়া হয় এবং সেগুলো দেখানো হয়। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে বলেছে যে স্বর্ণা নব থিয়েটারের মধ্যে গেছিল, সেখানে গিয়ে মহাকাশে অনেক ছবি দেখছে এবং কি মহাকাশ ভ্রমণ করে আসছে। তো এটা তো আসলে ভার্চুয়াল রিয়েলিটি ছাড়া সম্ভব না। তার মানে প্রথম যে বাক্যটা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি টপিক থেকে আসে, আর পরবর্তীটা আসছে আমাদের এআই প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। সবাই কি এটার ব্যাখ্যা বুঝতে পারছো? উদ্দীপকে যে ব্যাখ্যা দিলাম একটু আমাকে জানাও, কথা জি বলো। স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আর ইতি হ্যাঁ, আর বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ইতি তুমি কি বুঝছো কিছু? আমি একটু বুঝাইছি, যদি তুমি এই ক্লাসগুলোতে একটু অনুপস্থিত ছিলা, আজকে ফার্স্ট তো আমাকে জানাও। ইতি তুমি কি বুঝতে পেরেছো? ইতি খাতুন না স্যার, ইতি হক, তুমি একটু কি কিছু বুঝতে পারছো বিষয়গুলো, বা এই টপিকগুলো কি তোমার পড়া আছে? ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কি তোমার বই থেকে পড়া আছে বা এই টপিকগুলো কি জানো? ইতি তোমাকে বলতে, হ্যাঁ জানি। আচ্ছা তো আমি যে কথাটা বলছি কথাটা কি ভালো করে শুনতে পাইছো, বা আমি যা বলছি ব্যাখ্যাটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি, একটু লেটে জয়েন করছি তো একটু আরেকবার বুঝলে ভালোই তো। আচ্ছা এখানে আমাদের যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা দেখা যাচ্ছে, তো মনে করো তুমি একটা নব থিয়েটারের মধ্যে প্রবেশ করছো, তো সেখানে তুমি দেখতে পাবা কি আশেপাশে দেয়াল থাকবে, মানে তো চারপাশে দেয়াল থাকবে আর কি। এখন দেয়াল ছাড়াও কিন্তু তুমি দেখতে পাচ্ছ সেখানে আকাশে অনেক চিত্র দেখা যাচ্ছে, আবার দেখতে পাচ্ছ হঠাৎ করে তুমি আকাশ ভ্রমণ করতেছো, তুমি যাচ্ছ মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু নব থিয়েটারের মধ্যে তুমি এটা আছো। কিন্তু এটা কেমনে সম্ভব? তুমি এক জায়গা থেকে অন্য জায়গার অনুভূতি কিভাবে নিবা, অন্য জায়গার ফিলিংসটা কিভাবে নিবা, অন্য পরিবেশের সাথে অনুভূতিটা কিভাবে করবা, উপভোগ করবা? আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ ইতি, আমার কথা কি বুঝতে পারতেছো? তুমি এক জায়গায় বসে থেকে অন্য জায়গার পরিবেশের একটা অনুভূতি উপভোগ করতেছো। বুঝতে পারছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তো তুমি নব থিয়েটারে গিয়েছো, মহাকাশের চিত্র দেখেছো, মহাকাশের ভ্রমণের অনুভূতিও উপভোগ করছো, এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ। ওকে, তো আশা করি বুঝতে পারছো ইতি। তো এখন আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী, এখন আমরা ব্যাখ্যা দিব। উদ্দীপকে স্বর্ণার ট্রাফিক, হ্যাঁ থ্যাংক ইউ, উদ্দীপকে স্বর্ণার ট্রাফিক ব্যবস্থাপনার ভাবনা বাস্তবায়নে তোমার মতামত বিশ্লেষণ করো। আমরা জানি রোড গার্ডের মধ্যে কি থাকে? ট্রাফিক পুলিশ থাকে। ট্রাফিক পুলিশ রোদে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে যানবাহন নিয়ন্ত্রণ করে। তো স্বর্ণা চিন্তা করলো একটা মানুষ এত কষ্ট করে কেন?
তো এই মানুষটার পরিবর্তে এখানে যদি একটা রোবট থাকতো, বিকল্প ব্যবস্থা মানে কি, ট্রাফিক কনস্টেবলের পরিবর্তে অন্য কেউ যদি এখানে থাকতো, স্বয়ংক্রিয়ভাবে যদি এটা মেনটেন করতে পারতো, তো মানুষের পরিবর্তে যে থাকে, মানুষের কাজের পরিবর্তে যে কাজটা করে তার নামই তো রোবট। আর রোবটের মধ্যে কে কাজ করবে? রোবটের মধ্যে কাজ করবে, থ্যাংক ইউ সিম, উত্তর দিয়েছো। রোবটের মধ্যে কে কাজ করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে, তাই না? এই তো বিষয়। তো এটাই ব্যাখ্যা করতে হয়েছে, বলছে আর কি যে বিকল্প হিসাবে যে কাজ করবে সেটার ব্যাখ্যা দাও। আচ্ছা, এবার লিখতেছি। উদ্দীপকের স্বর্ণা, হ্যাঁ আফিফা বলছো, থ্যাংক ইউ। উদ্দীপকের স্বর্ণা ট্রাফিক কনস্টেবলের বিকল্প যে প্রযুক্তির কথা ভাবলো সেটি হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রযুক্তি বা রোবোটিক্স। মানুষের চিন্তা ভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করা হলোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি মেশিনের চিন্তা করার ক্ষমতা, বোঝার ক্ষমতা এবং কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধান করার ক্ষমতা। কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু যন্ত্রের একটা বুদ্ধি বিকাশ। মানুষ কিন্তু এখানে তেমন কোনো কাজ করে না, কৃত্রিমভাবেই যন্ত্র কাজ করে। তো এই সিস্টেমগুলো ট্রাফিকের স্বাভাবিক প্রবাহ স্থির রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধ করতে সাহায্য করে। মানে এখানে কিছু কিছু আর্টিকেল তুমি একটু মুখস্থ করবা, বানায় লিখবা। এটি ট্রাফিক সিগন্যালের সাইকেল প্রদান, নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং যখন প্রয়োজন হয় স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, যেটি ট্রাফিক সিগন্যাল সিস্টেমকে আরও কি করে, স্মার্ট করে এবং দ্রুত করে তোলে। এখানে বলছে আর কি, আমরা যদি আমাদের ট্রাফিক সিস্টেমে মানুষের পরিবর্তে বিকল্প কাউকে ব্যবহার করতে চাই, তাহলে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স কাজে লাগানো যেতে পারে, যার ফলে আমাদের এই সিস্টেমটা আরও সুন্দর হবে, স্মার্ট হবে। আর এই প্রযুক্তি ব্যবহার ট্রাফিক নিয়ন্ত্রণে নিম্নলিখিত কাজগুলো করা যেতে পারে। অর্থাৎ আমরা যদি মানুষের পরিবর্তে রোবট দিয়ে কাজটা করতে চাই, তাহলে আমাকে কী কী করতে হবে? 1 নাম্বার, ট্রাফিক প্রবাহের অপটিমাইজেশন, অর্থাৎ ট্রাফিক সিস্টেমের মধ্যে যে কারিকুলামগুলো আছে সেগুলোকে রিসার্চ করা, যে কী কী কাজ মানুষের পক্ষে করা সম্ভব আর কী কী কাজ রোবটের পক্ষে সম্ভব, এগুলাকে ম্যাপ করা, আগে যাচাই বাছাই করা। 2 নাম্বার, দুর্ঘটনা প্রতিরোধ করা, অর্থাৎ দুর্ঘটনা যাতে না ঘটে সিগন্যাল দিতে গিয়ে বা এটা কার্যক্রম করতে, এটা নিয়েও কী করা, কৃত্রিমভাবে কাজ করা, রোবটকে শেখানো। 3 নাম্বার, ট্রাফিক মনিটরিং এবং প্রতিস্থাপন, ট্রাফিক মনিটরিং করার একটা দক্ষতা মানুষের আছে, রোবটকেও থাকতে হবে, এটাও কাজ করতে হবে। 4 নাম্বার, অটোমেটেড সিগন্যাল সিস্টেম, অর্থাৎ যখন দেখা যাবে রাস্তা জ্যাম লাগতেছে বা জ্যাম লাগার সম্ভাবনা আছে, রোবটকে অটোমেটিকলি এটাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী সিগন্যাল দিবে যে তুমি থামো, যাইও না। মানুষ যেমন বুঝতে পারে যে সামনে সিগন্যাল হইতে বা সামনে সমস্যা হইতে পারে, মানুষের গ্যাঞ্জাম লাগতে পারে, সিগন্যাল দিয়ে দিই। তো মানুষ যেমন বুঝতে পারে, রোবটকে বুঝতে হবে, এই সিস্টেমগুলো রোবটকে শেখানো, এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে 5 নাম্বার, ডেটা অ্যানালাইসিস, অ্যানালিটিক্স এবং প্রেডিকশন। মানে এখানে বলছে তথ্য যে প্রযুক্তি, তথ্যের বিষয়গুলোকে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা, এগুলো নিয়ে কাজ করে সুন্দরভাবে একটা স্ট্রাকচার তৈরি করা, যাতে করে আমাদের মানুষের বিকল্প হিসেবে এই যন্ত্র কাজ করতে পারে। তো এগুলো যে দিতেই হবে ম্যান্ডেটরি না, তুমি মনে রাখবো যে যতটুকু পারো দিবা আর কি, তোমার নিচের মতো করে সাজা লিখবা। তো এইসব প্রযুক্তির সমন্বয়ে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করতে সিস্টেম এটি স্মার্ট, স্বয়ংক্রিয় এবং দ্রুত নিয়ন্ত্রণ সিস্টেম পরিণত হতে পারে। এটা হচ্ছে ব্যাখ্যা। তো আশা করি ব্যাখ্যাটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে সব কিছু যে আমাদের মুখস্থ করে লিখতে হবে এরকম না, তুমি প্রথমে উত্তরটা পড়বা, উত্তরটা পড়ার পরে দেখবা যেই ভাষাগুলো বা যেই লেখাগুলো তোমার কাছে সহজ লাগে সেগুলো তুমি মুখস্থ না করে এমনি বুঝতে পারবা, যেগুলো কঠিন লাগে সেগুলো একটু স্কিপ করবা বা বাদ দিবা, ওই জায়গায় নিচ থেকে বানায় কিছু লিখবা। এখন তো বর্তমানে চ্যাট জিপিটির যুগ আছে, তোমার একটা জায়গা কি লিখতে হবে, তুমি চ্যাট জিপিটিকে বলবা যে চ্যাট জিপিটি আমি এই জায়গাতে এই বাক্যটা লিখতে পারবো না, একটু কঠিন লাগে, এখন এটার পরিবর্তে একটা সহজ বাক্য আমাকে লিখে দাও। সো সুন্দর করে চ্যাট জিপিটি লিখে দিবে, সেটাই তুমি নোট খাতার মধ্যে নোট করে নিবা, ব্যাস হয়ে গেল। পরীক্ষা আগে এভাবে প্রতিটা সিকিউ বা প্রতিটা টপিকের যেই জিনিসটা তোমার কাছে কঠিন লাগবে সেগুলো নোট করে রাখবা, পরীক্ষা আগে দেখে যাবা, হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর, সঠিক উত্তরের ব্যাখ্যা। তো আশা করি বুঝতে পারছো। কারো কি কোনো এখানে প্রশ্ন আছে, থাকলে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। তো
এটা গেল। এখন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা আমাদের হচ্ছে, এটা মাদ্রাসা বোর্ডে আসছিল, বুঝছো, আলিম পরীক্ষার কি। এখানে মাদ্রাসা একজন স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে রিয়াজ, উত্তেজিত 27 ব্যাচের শিক্ষার্থী। আচ্ছা, গিফটের ব্যাপারটা আমি বলবো, ওয়েট, খেয়াল করো। গিফটের ব্যাপারটা আমি বলবো, আগে একটু পড়াই দেখো। ও আচ্ছা, আফিফা মাদ্রাসা, ওকে, হ্যাঁ আফিফা মাদ্রাসা, আমি তো আসলে জানতাম না। যাই হোক, রিয়াজ মাদ্রাসা আছো, আফিফা মাদ্রাসা আছে, ওকে। আলিম পরীক্ষার্থী বা মাদ্রাসা পরীক্ষার্থী বলি, মাদ্রাসার পরীক্ষার যে প্রশ্নগুলো একটু ইউনিক হয়, বুঝছো। সাধারণ যেই আমাদের প্রশ্নগুলো সেগুলো হচ্ছে একটু বাইরে হয় আর কি, অনেক সময় কমপ্লেক্স প্রশ্ন হয়। তো দেখেন বলছে কি, সিয়াম বুঝতে পারলো ইংরেজি ভাষা, হ্যাঁ আফিফা সায়েন্সের, সিয়াম বুঝতে পারলো ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই। সে এখন ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির উপস্থিতি ছাড়াই ইংরেজিতে কথোপকথন প্র্যাকটিস করতে পারে। তার কাজিন ইলমি ইদানিং ব্যাপক হারে বিভিন্ন সাংস্কৃতিক দ্বারা প্রভাবিত হচ্ছে, যা তার পরিবারকে ভাবিয়ে তুলছে। এখন দেখো, আমাদের এখানে প্রথম যে বাক্যটা, সেই বাক্যের মধ্যে বলতেছে, সাপোজ তুমি মনে করো তুমি ইংরেজিতে দুর্বল, আমি ব্যক্তিগতভাবে ইংরেজিতে দুর্বল, তো আমি কি করলাম, মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করলাম, ডুওলিঙ্গো অ্যাপ। তোমরা কি ডুওলিঙ্গো অ্যাপ ইনস্টল করছো কেউ এখানে যারা আসো? জানো এটা কি? হ্যাঁ স্যার, আমার আছে। আচ্ছা, আছে। তুমি কি এটাই প্র্যাকটিস করো ইংরেজি? মাঝে মধ্যে ভাবে করার সময় হয় না, এই আর কি। ও আচ্ছা, আসলে আমরা যখন যে কিছু প্র্যাকটিস করতে চাই, সাপোজ প্র্যাকটিস করতে গেলে আমাকে তো ইংরেজি আসলে বলা শিখতে হবে। এখন ডুওলিঙ্গো অ্যাপের মধ্যে তুমি একটা ইংরেজি বাক্য বলবা, সে কি করবে, তোমার সাথে ওরকমভাবে ট্রান্সলেট করবে বা তোমাকে ইংরেজি বলতে সাহায্য করবে, কে বলতে হবে, কে উচ্চারণ করতে হবে, ডিসি। তো আর কি, ইংরেজি প্র্যাকটিস করার জন্য ডুওলিঙ্গো অ্যাপটা আমরা ব্যবহার করি অনেকে। এখন আমাদের গণ আলোচনা কি বলছে, যে সিয়ামের ব্যবহৃত প্রযুক্তিটি আলোচনা করো। এখন তোমরা একটু গেস করো যে সিয়াম যে প্রযুক্তির মাধ্যমে তার ইংরেজি শিখতেছে, ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে, এটা কোন প্রযুক্তির মধ্যে পড়তে পারে? আচ্ছা রিয়াজ, কি বললে? ই লার্নিং না, ই লার্নিং না, এটা হচ্ছে প্রযুক্তির কথা বলছে। ই লার্নিং তো আসলে কোনো মানে প্রযুক্তি না, এটা একটা সিস্টেম। এআই হবে, হ্যাঁ। ই লার্নিং হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমে আমরা কাজ করি। এখানে প্রযুক্তির কথা বলছে, চেষ্টা করছো মারুফ, থ্যাংক ইউ। আসলে এখানে প্রযুক্তিটা হচ্ছে কি, দেখো, মোবাইলের মধ্যে অটোমেটিকভাবে যখন তোমার সাথে কাজ করে মোবাইল, সেটা কিন্তু দেখা যায় একটা অপনিয়ন, যেমন আমরা গেমস খেলতে গেলে অপনিয়ন লাগে, তো মোবাইলে যখন আমরা গেমস খেলি মাঝে মধ্যে মোবাইলটাই হয় অপনিয়ন, প্রতিপক্ষ। তো মোবাইল যখন নিজের ব্রেন দিয়ে আমার সাথে খেলে, তখন কিন্তু সেটা হয় কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি। তো এখানে ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে প্র্যাকটিস করবে ইংরেজি। তো ডুওলিঙ্গো অ্যাপ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, এটা তো মানুষ না। তো এটা কিন্তু নিজ থেকে তোমাকে ইংরেজি শেখাবে, প্র্যাকটিস করাবে। ভেরি গুড, এটা হবে এআই প্রযুক্তি। এআই প্রযুক্তি হচ্ছে কি, একটা মেশিন বা একটা যন্ত্র নিজ থেকে চিন্তা করে তোমার জন্য কাজ করবে, তোমার জন্য প্র্যাকটিস করবে, এটা হচ্ছে কি তার একটা স্পেশাল দক্ষতা। আর এটা হচ্ছে কি ডুওলিঙ্গো অ্যাপের একটা সিস্টেম। তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ মারুফও আমাকে জানো এবার কি ব্যাপারটা বুঝছো কিনা। ওকে, আচ্ছা ইতি বুঝতে পারতেছো? ইতি আমাকে জানাইও, আজকে নতুন তো তুমি, এই জন্য একটু আর কি বলতেছি। মুন্তাসির জয়েন করছো, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তাহলে দেখেন, আমাদের এখন এই প্রযুক্তিটা ব্যাখ্যা করতে হবে যে হ্যাঁ, আমাদের যে এই যে ডুওলিঙ্গো যে ব্যবহার করতেছি, এই প্রযুক্তিটা কিভাবে কাজ করে। এখন আমরা এই প্রযুক্তিটা মোবাইলের কাজ করে কিভাবে, সেটা নিয়ে আমরা কাজ করব। চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের লিখতে হবে, হ্যাঁ, প্রথমে আমরা লিখবো এক কথায় যে সিয়াম যে ডুওলিঙ্গো অ্যাপটা ব্যবহার করতেছে, এটা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা প্রযুক্তি বা এআই প্রযুক্তির উপর নির্ভরশীল। এই লাইনটা আমাকে লিখতে হবে, এবার ব্যাখ্যা করব। এই প্রযুক্তি প্রথাগত শিক্ষকের পরিবর্তে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে ব্যবহারকারী কোনো মানুষের সাহায্য ছাড়াই ভাষা শিখতে পারে। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডুওলিঙ্গোতে যে শুধু ইংরেজি শেখা এরকম, ডুওলিঙ্গোতে অনেক ভাষা শেখানো যায়, ভাষা শেখানো হয় আর কি, ইংরেজি, তারপর যে অনেকগুলো সেক্টর আছে, তোমরা যদি অ্যাপ ইনস্টল করো তাহলে বুঝতে পারবা। তো এই অ্যাপ্লিকেশনে মানুষের সাহায্য ছাড়াই যে কেউ ভাষা শিখতে পারবে, এটা আর কি বিষয়। এটি মূলত একটি মোবাইল ও ওয়েব ভিত্তিক ভাষা শেখার অ্যাপ।
যা শিক্ষাকে মজাদার আকর্ষণীয় করতে গেমিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে। মানে কি, তোমাকে শিখাবে, ইংরেজি শিখাবে বা অন্য কোনো ভাষা শিখাবে একটু সুন্দর করে ছন্দ দিয়ে। মানুষ যেমন গেম খেললে অনেকটা মজা পায়, এরকম মজা দিয়ে তোমাকে শিখাবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহার করে ব্যবহারকারীর শেখার ধরন বিশ্লেষণ করে এবং ব্যক্তিগত পাঠক্রম সহজ করে বা সাজায়। শব্দ ও বাক্য শেখার জন্য স্পিচ রিকগনিশন এবং ব্যাকরণের জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়। সার্ভার ও ক্লাউড সাপোর্টের মাধ্যমে রিয়েল টাইম ডেটা সিনক্রোনাইজেশন করা সম্ভব। মানে এখানে কিছু আইটেম লিখছে যে এই প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করে, ওই প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করে, ডিসি। সংক্ষেপে ডুওলিঙ্গো এআই, ক্লাউড, এনএলপি ও ইন্টারেক্টিভ ডিজাইনকে একত্রিত করে সহজ, মজাদার ও ব্যক্তিগতকৃত ভাষা শেখার পরিবেশ তৈরি করছে এই অ্যাপ্লিকেশন। তো এইভাবে লিখে দিলে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহারটা আছে সেই ব্যবহারটা সম্পর্কে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। তো এই হচ্ছে আমার উত্তরটা। তো আমাকে একটু জানো যে এই যে উত্তরটা আমরা দিলাম বুঝতে পারলা কিনা পুরোপুরি উত্তরটা। জাস্ট এইভাবে লিখে দিলেই হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমি আমাদের এই ক্লাসের এই পার্টের এই মুহূর্তে আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিসের মতো দিব। তোমরা জাস্ট উত্তরটা আমাকে বলবা, দেখি আমরা কতটুকু ধরতে পারি। জাস্ট এটাকে করার জন্য। এটা তো মোটামুটি আমার কমপ্লিট। আসলে আমাদের এআই প্রযুক্তি যতটুকু ছিল মোটামুটি এতটুকুই, কিন্তু আমি এখন মানে দিব তোমাদের কিছু প্রশ্ন, দেখি তোমরা ধরতে পারো কিনা। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা শুরু করি। আমি জাস্ট প্রশ্ন দিব, প্রশ্ন বলে উদ্দীপক দিব, জাস্ট তোমরা বলবা যে টপিকটার নাম কি হবে। ঠিক আছে? জাস্ট আমি একটু বে করতেছি, যারাই পারবা তারাই বলো। যদি ভয়েসে পারো ভয়েসে বলবা, চ্যাট বক্সে পারলে চ্যাট বক্সে বলবা আর কি। তো আমি বে করতেছি, জাস্ট ওয়েট। এটাও আসছিল মাদ্রাসা বোর্ড। এখন যা প্রশ্ন সব মাদ্রাসা বোর্ডে আসা প্রশ্ন, এগুলোই দেখাবো। মাদ্রাসা বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, ভালো করে উদ্দীপকটা আগে পড়বা, দেন উত্তরটা তোমাদের কাছ থেকে নিব। টিভিতে পদ্মা সেতুর বিজ্ঞাপনে রাফি দেখলো সেতু দিয়ে গাড়ি ও ট্রেন চলছে। সে তার বড় ভাই জামানের কাছে জানতে চাইলো নির্মাণ শেষ না হলেও এভাবে সেতু দিয়ে গাড়ি চলার ভিডিও দেখানো সম্ভব কিভাবে। জামান প্রযুক্তিটি ব্যাখ্যা করলো এবং বলল বর্তমানে কখন কোন যানবাহন কোথায় কোন অবস্থায় আছে তাৎক্ষণিক জানাও সম্ভব। আচ্ছা, এখন বলো জামান যেই প্রযুক্তির কথা বলছে সেই প্রযুক্তির নাম কি? ভার্চুয়াল রিয়ালিটি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। রিয়াজও তো দিয়েছো ফার্স্ট অফ অল, বাকিরাও তো দিয়েছো, চমৎকার। আচ্ছা, এটা ভার্চুয়াল রিয়েলিটি কেমনে হইলো, কিভাবে তুমি বুঝছো যেটা ভার্চুয়াল রিয়েলিটি? থ্যাংক ইউ শিমু, তামান্না। কেমনে বলো তো? কারণ হচ্ছে স্যার, যখন আপনি ধরেন আমরা তো এখানে গিয়ে দেখতে পারবো না, বাট যেহেতু ওরা নির্মাণ হয়নি, তো তার আগে তো চলতে পারবো। এটা তো ভার্চুয়াল রিয়ালিটি ছাড়া সম্ভব না। আর ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে যখন একটা বস্তু মানে আমরা উপস্থিত হয়ে দেখা সম্ভব না বা সেটা এখনো তৈরি হয়নি, সেটা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সম্ভব। তাই থ্যাংক ইউ। এই যে উত্তর দিয়েছে আমাদের ইয়ামিন আমলি, যে হ্যাঁ আমরা জানি আমাদের যেটা মানে পুরোপুরি কমপ্লিট হয় নাই, কমপ্লিট না হওয়া পরও আমরা কি করতেছি, সেখানে যাচ্ছি, ড্রাইভিং করতেছি, দেখতেছি, এটা হচ্ছে আমাদের সিস্টেম আর কি। ওকে, আচ্ছা, তো এটা গেল। এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। এটা তো আমাদের হইলো, আশা করি ভাষাটা পারছো, অনেকেই বুঝতে পারছো। ইতি বুঝতে পারছো? ইতিটা আমাকে জানাইও। তুমি তো আজকে হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। মাদ্রাসা বোর্ড 2018 সালে আসা প্রশ্ন, এটাও একটু আমরা ভালো করে পড়ি। ডক্টর মিজান একজন আবহাওয়াবিদ, তিনি ভূমিকম্প নিয়ে গবেষণা করেন। ভূমিকম্প বাংলাদেশের জনমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কমানো সম্ভব তা নিয়ে গবেষণা করেন। এই গবেষণায় তিনি নিজের ল্যাবে বসে ভূমিকম্প প্রবণ দেশগুলোর গবেষকদের সাথে যোগাযোগ করেন। ভূমিকম্পের বাস্তব অনুভূতি ও করণীয় পর্যবেক্ষণ করতে তিনি জাপানের একটি অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত গবেষণা কেন্দ্রে গমন করেন। হ্যাঁ, ভেরি গুড, কায়ুম উত্তর দিয়েছো। এখন তোমরা এটা কি বুঝছো বলো, এটাতে কি বুঝছো? ভেরি গুড, ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে কি, দেখো আমাদের বলছে গণঙে ডক্টর জামান কিভাবে অন্যান্য গবেষকদের সাথে যোগাযোগ করছে, এটা গণ, এটা আলাদা।
গণমে বলছে ভূমিকম্পের বাস্তব অনুভূতি ও করণীয় নির্ধারণে ডক্টর মিজান কোন প্রযুক্তি ব্যবহার করছেন? দেখো, ভূমিকম্পের বাস্তব অনুভূতি ও করণীয় পর্যবেক্ষণ করতে তিনি জাপানের একটি অত্যাধুনিক প্রযুক্তির সংবলিত গবেষণা কেন্দ্রে যান। গবেষণা কেন্দ্রে কি করেন? যান। এখন এক কথা হচ্ছে যে তুমি এদেশে থাইকা বিদেশে একটা ভিতরে যাবা, বিদেশের একটা অত্যাধুনিক প্রযুক্তির গবেষণা কেন্দ্র যাবা, কিভাবে যাবা? ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে যাবা, এটাই তো নাকি? কারণ কি বাংলাদেশে বসে থেকে বাইরে যাওয়াটা কি পসিবল? এমনি এমনি পসিবল না। তোমরা কি এটার প্রেক্ষিতেই বুঝতে পারছো নাকি অন্য কোনো কিছুর প্রেক্ষিতে বুঝতে পারছো? আমাকে একটু বলো তো। এটাই তো মেবি, হ্যাঁ এটাই হবে। কারণ হ্যাঁ, তার মানে নেট প্রবলেম আছে, যাই হোক, একটু কষ্ট করে দেখো। মানে কি দেখো, তিনি বাস্তব মানে জাপানে তো তিনি যায় নাই, তিনি বাংলাদেশে থেকে কি করছে, ওই জাপানের একটা গবেষণা কেন্দ্রে গমন করেন, আধুনিক প্রযুক্তির সংবলিত গবেষণা কেন্দ্রে গমন করেন। যার ফলে তার কাছে এটা কি হয়, আরো ইজি হয় আর কি। তো আশা করি এটাই হচ্ছে বিষয়টা, বুঝতে পারছো। এরপরে যাচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে পরবর্তী, দ্বারা আমি একটু বের করি তাহলে ইজি হবে। এটাও আমাদের মাদ্রাসা বোর্ড 18 সালে আসা প্রশ্ন। সেনাপ্রধান সিদ্ধান্ত নিলেন যে সৈনিকদের প্রযুক্তিগত নির্ভর পরিবেশে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে সৈনিকগণ প্রকৃত যুদ্ধে অভিজ্ঞতা লাভ করে। এখন বলো এটা কি হবে? ভিআর, ভেরি গুড। কারণ কি বাস্তবে প্রশিক্ষণ দেয় নাই, বাস্তবে প্রশিক্ষণ দেয় নাই, ভার্চুয়াল হয়ে প্রশিক্ষণ দিয়েছে, যাতে বাস্তবের মতোই প্রশিক্ষণটা দেওয়া যায়। এটা হয়ে গেল। মানে দেখছো আমাদের মাদ্রাসা বোর্ডগুলোতেও এই টপিক থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে পরবর্তী, হ্যাঁ মাশাআল্লাহ পারছো, ভিআর প্রযুক্তি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে পরবর্তী যে প্রশ্ন, আলিম পরীক্ষা 17। আলিম পরীক্ষা 17-এর মধ্যে কি আসছে দেখো, এখানে বলতেছে যে মাদ্রাসা বোর্ডের নতুন সংযোজন আচ্ছা এটা নতুন একটা অংশ আর কি, নতুন টপিক। জাস্ট এটা দেখি ধরতে পারো কিনা, টপিকটার নাম কি? মাদ্রাসা বোর্ডের নতুন সংযোজন IDMT, ইন্টারেক্টিভ ডিজিটাল টেক্সট বুকতে ছবি, অডিও, ভিডিও, টেক্সট অথবা ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। ইন্টারনেট থেকে ডাউনলোড করে একজন শিক্ষার্থী PC, ট্যাব, মোবাইলে ব্যবহার করতে পারে। তো রাকিব মোবাইল অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে স্ক্রিনের নিচের দিকে বেশ কিছু পণ্যের বিজ্ঞাপন দেখতে পেল। এখন আমাদের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বোর্ডের এই সুবিধাটি কী ধরনের ব্যাখ্যা করো? এখন এটা দ্বারা তুমি কি বুঝছো? টপিকটার নাম কি? জাস্ট টপিকের নাম বলতে হবে। কে বলতে পারবা টপিকটার নাম কি? ই লার্নিং, ভেরি গুড, চমৎকার। হ্যাঁ, টপিকটা হচ্ছে ই লার্নিং। কারণ কি এখানে তোমার এই মোবাইলের মধ্যে টেক্সট বুক থাকতেছে, মোবাইলের মধ্যে ভিডিও, অডিও, টেক্সট বুক, PDF থাকতেছে, বই পড়তে পারতেছো, ই লার্নিং। তো বলি একটা কথা, গিফটের কথা বলতে সময় পাইতেছি না, তারপরে তোমাদের জাস্ট দেখাচ্ছি, একটু এক ঝলক দেখো। তোমাদের জন্য যে গিফটটা আমি রেডি করতে চাচ্ছি ইনশাল্লাহ 1 তারিখ থেকে আল্লাহ নামে, তো আশা করি সবাই এই গিফটটা সম্পর্কে জানতে পারবা। তোমাদের জন্য নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করতেছি, এই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করতেছি। এই প্ল্যাটফর্মে আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে আমরা একবারে ইউটিউবে আপলোড করব, নতুন ইউটিউব চ্যানেলে থাকবে এবং এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, সবার জন্য উন্মুক্ত ইনশাল্লাহ। অর্থাৎ বাংলাদেশের মধ্যে আমরা চেষ্টা করব এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম আনার জন্য ইউটিউবে, যেটা মানে কোর্সের মতো, প্রায় হচ্ছে গিয়ে তোমার কি বলা যায় যে প্রিমিয়াম কোর্সগুলো আছে না, ঠিক সেরকম প্রিমিয়াম কোর্সগুলোর মতো, তবে এখানে সবার জন্য উন্নত থাকবে ইউটিউব চ্যানেলে। এইটাই হবে ইউটিউব চ্যানেলের নাম আর কি, ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম। এটা নিয়ে আমি কাজ করতেছি। 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা আল্লাহ নাম এটা শুরু করতেছি, 1 মে 2026। তো তোমরা দোয়া করিও এবং তোমার ফ্রেন্ডদেরকে নিয়েও আসো, এবং এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ICT দিয়ে শুরু করব, তবে এটা অনেকটা বড় স্বপ্ন তোমাদের নিয়ে। তো এই গিফটটা আমি সবার জন্যই দিচ্ছি, সবাইকে নিয়েই এই গিফট নিয়ে কাজ করতেছি। তো জাস্ট একটা ছোট্ট হিন্টস দিলাম যে প্রিমিয়াম কোয়ালিটির যে কোর্স, সেই কোর্সগুলোর মতোই আমাদের প্ল্যাটফর্মের এই যে ইকরা একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্মের যে ক্লাস, সেগুলো ইনশাল্লাহ হতে যাচ্ছে। ডিজাইন করে আমি তোমাদের লিখতেছি, তোমার লাল কালি, নীল কালি, কালো কালি, অনেক কষ্ট করে তোমাদের জন্য ডিজাইন করে লিখে, যাতে তোমাদের একবারে সুন্দর একটা সিস্টেম হয় ইনশাল্লাহ।
তো আশা করি তোমরা যদি এটা বুঝতে পারো, এই সিস্টেমটা প্ল্যাটফর্মের কার্যক্রম অনেকটা ইজি হবে তোমাদের জন্য পড়ালেখার ক্ষেত্রে। যত বেশি বড় ফ্রেন্ডদেরকে জানা দাও। বলো। এই যে ধরেন আমাদের তো পরীক্ষার আর 2 মাস বাকি, তো এখন টেস্ট পেপার কিনলে ভালো হবে না সাজেশন কিনলে ভালো হবে, কোনটা কিনলে আচ্ছা, ভালো হবে টেস্ট পেপার কিনলেই ভালো হবে, টেস্ট পেপার কিনলেই ভালো হবে, টেস্ট পেপার কিনে জাস্ট প্র্যাকটিস করবা, এটাই সবচেয়ে বেস্ট। ওকে, তো আমি এটা নিয়ে আলোচনা করব। তাহলে হ্যাঁ, বলো। স্যার এই যে কোন কথা মানে লেকচার না পাঞ্জেরি বা অন্য কোনটা? লেকচারটা কিনলেই ভালো হয়, লেকচারটা অনেকটা তোমার সাধারণ বোঝানো থাকে, লেকচারটা আমি প্রেফার করি বেশি। আর এই বিষয়ে আমি পরে আলোচনা করবো না, আমার সাথে আবার পার্সোনালি যোগাযোগ করো, আমার তো আবার সময় কম, ক্লাস রেকর্ড সেভ করতে হবে, এই জন্য বেশি কিছু বলতে পারতেছি না, দুঃখিত। লাস্ট অফ অল যেটা বললাম, তোমরা ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করো, আর অবশ্যই কষ্ট করে ক্লাসটা জয়েন করো, ক্লাস মিস দিও না, যতটুকু সম্ভব চেষ্টা করবো তোমাদের নিয়ে কাজ করতে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছো, গিফটটা অনেকটাই চমৎকার এবং হচ্ছে চমৎকার ইনশাল্লাহ, জাস্ট তোমরা দেখবা গিফটের অপেক্ষায়। তো আশা করি এটা বুঝতে পারছো। তো দোয়া করি আমার জন্য, যাতে তোমাদের সবাইকে নিয়ে গিফটের ব্যবস্থা করতে পারি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো সবাইকে জানা দাও, খুব শীঘ্রই তোমাদের নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।